এই গল্পের শুরুতে আমরা একটা কাপেলকে দেখতে পাই। এই ছেলেটির নাম হচ্ছে সেনসে আর মেয়েটির নাম হচ্ছে সাচ্চান। প্রকৃতির হালও খুব একটা সুন্দর ছিল না, অনেক জোরে বৃষ্টি হচ্ছিল এবং তারই সঙ্গে ঝড় বাতাসও বইছিল। তখনই সেখানে সাচ্চান বলে উঠলো, আমার মনে হয় আমাদের দুজনকে একসঙ্গে যাওয়া উচিত। তারপরেই আমরা দেখতে পাই তারা দুজনে তাদের হাতের মধ্যে একটি লাল ধাগা বেঁধে নেয়। এমনটা দেখে আমার মনে হচ্ছে এরা দুজনে এক্ষুনি নদীতে লাফিয়ে নিজেদের জান দিয়ে দিবে, কিন্তু তারা এমনটা করতে পারতো তার আগে আমাদের ট্রাকুন এসে দুজনকে হিট করে দেয়। সেই দিনই আমাদের বলা হয় যে আজকে একটা মহান লেখক এবং তার প্রেমিকা এই দুনিয়া ছেড়ে চলে গেল। তারপরে সিনে আমরা দেখতে পাই সেন্সে যখন চোখ খোলে তখন সে নিজেকে চার্চের মতো দেখতে একটি জায়গায় খুঁজে পায়। সেন্সে এটা ভাবছিল মনে হয় মানুষ মরার পরে এখানেই আসে। তখনই সেখানে পেছন থেকে একটি মেয়ে এসে বলে ওঠে, তুমি যেমনটা ভাবছো এমনটা মোটেও নয়। তখনই আমরা জানতে পাই এই মেয়েটির নাম হচ্ছে অ্যানাতে, যে কিনা এই জগতে আসা নতুন অ্যাডভেঞ্চারদেরকে গাইড করে। তারপরে অ্যানাতে সেন্সেকে বলে উঠলো, এই জগৎটা তোমাদের আগের জগতের থেকে সম্পূর্ণ আলাদা, কেননা এখানে মানুষদের সঙ্গে সঙ্গে অনেক ডেমন, প্রিস্ট, এমনকি অনেক মনস্টারও থাকে। আর তোমাকে এই জগতে টেলিপোর্ট করা হয়েছে এখানকার লোকজনদেরকে সাহায্য করার জন্য। এর মানে একটাই দাঁড়ায় সেন্সে, যে কিনা তার প্রেমিকার সঙ্গে মরতে চাইছিল, সে এখন নতুন একটা জগতে এসে ফেসে গেছে। তারপরে অ্যানাতে যখন সেন্সেকে এই জগতের সম্বন্ধে ইনফরমেশন গুলো দিচ্ছিল, এরই মধ্যে সেন্সে অনেকগুলো বিষাক্ত ট্যাবলেট খেয়ে নেয় যাতে সে আবারও মরতে পারে। এইসব দেখে অ্যানাতে অনেক অবাক হয়ে যায়। তখন অ্যানাতে তার হিলিং ম্যাজিক দিয়ে সেন্সেকে আবারও ঠিক করে দেয়। তোমাকে এমনটা করার কোনো প্রয়োজন নেই, কেননা আমি আর বেঁচে থাকতে চাই না। দেখো তুমি এমনটা করতে পারো না, কেননা তোমাকে এই জগতের মধ্যে পাঠানো হয়েছে এই জগৎটাকে রক্ষা করার জন্য। সেন্সে তখন বলে ওঠে, আমার এতে কোনো যায় আসে না, এবং সে আবারও বিষাক্ত ট্যাবলেট গুলো খেতে লাগে। এসব দেখে অ্যানাতে বলে উঠলো, দেখো তোমাকে এটা বুঝতে হবে যে তোমাকে বেছে নেওয়া হয়েছে এই জগৎটাকে বাঁচানোর জন্য। তাহলে কে বেছে নিয়েছে আমাকে? আমি তো শুধু শান্তিতে মরতে চেয়েছিলাম। তারপরে অ্যানাতে বলে উঠলো, তোমাকে এখানে পাঠিয়েছে আমাদের একটা সিক্রেট এজেন্ট, যার নাম হচ্ছে ট্রাকুন। আর ট্রাকুন শুধু তাদেরকেই মারে যারা তাদের জীবন থেকে অনেক বেশি বোর হয়ে যায়, আর এমনটা করে ট্রাকুন তাদেরকে আবারও নতুন একটা জীবন দেয়। এই কথা শুনে সেন্সে অনেক রেগে যায়, কেননা সেই ট্রাকুনের জন্যই তার প্রেমিকা তার কাছ থেকে দূরে চলে গেছে। তারপরে সেন্সে একটা সিগারেট মুখে দিয়ে টানতে লাগে যাতে সে আবারও তাড়াতাড়ি মরে যেতে পারে। তারপরে অ্যানাতে সেন্সের স্ট্যাটাস দেখার চেষ্টা করে যে সেন্সে কতটা বেশি পাওয়ারফুল, কেননা এখানে অন্য জগৎ থেকে আসা লোকেদের কিছু স্পেশাল অ্যাবিলিটি থাকে। তারপরে অ্যানাতে সেন্সের স্ট্যাটাস দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা বর্তমানে সেন্সের লেভেল হচ্ছে 1। আর অ্যানাতে এটা দেখে অবাক হয়ে গিয়েছিল যে এর আগে যতগুলো লোক এই জগতে এসেছে সেন্সে তাদের সবার থেকে দুর্বল। এইসব দেখে অ্যানাতে ভাবছিল এবারে নিশ্চয় ট্রাকুনের কাছ থেকে কোনো ভুল হয়ে গেছে। আর এইদিকে সেন্সে বসে বসে অনেক বোর হয়ে গিয়েছিল, এই কারণে সে উঠে বাইরের দিকে যেতে লাগলো। তখনই অ্যানাতে তাকে আটকে বলে যে তুমি এখান থেকে বাইরে যেতে পারবে না, কেন তুমি এতটাই বেশি দুর্বল যে বাইরের জগতে তুমি এক মুহূর্তও টিকতে পারবে না। তখনই সেন্সে মুখে একটা মুচকি হাসি নিয়ে বলে উঠলো, তুমি একদমই চিন্তা করো না, বাইরে গিয়ে আমি সবার প্রথমে সুন্দর একটা জায়গা খুঁজবো যাতে আমি সে সুন্দর জায়গায় গিয়ে আবারও মরতে পারি। এই কথা শুনে অ্যানাতে বলে উঠলো, আমি তোমাকে আটকাতে তো পারবো না, তোমাকে যাওয়ার আগে কোনো একটা প্রফেশন বেছে নিতেই হবে। এটার উত্তরে সেন্সে বলে উঠলো, এতে বাঁচার কিছুই নেই, কারণ আমি প্রতিনিয়ত একজন লেখক। এই কথা বলে সেন্সে সেইখান থেকে বাইরে চলে যায়। কিন্তু অ্যানাতে এখনো অনেক বেশি অবাক হয়েছিল, কেননা এর আগে যতগুলো লোক এই জগতে এসেছে সেন্সে তাদের সবার থেকে আলাদা। আর এখন অ্যানাতেকে দেখে মনে হচ্ছে সে বছরের পর বছর ধরে এমনই একজনের আসার অপেক্ষায় ছিল। আর এইদিকে বাইরে আমরা দেখতে পাই সেন্সে এখনো সেই বিষাক্ত ট্যাবলেট গুলো এমন ভাবে খাচ্ছিল যেটা দেখে মনে হচ্ছে সে শুধুমাত্র লজেন্স খাচ্ছে। তখনই সেন্সে সেইখানে একটি মেয়ের আওয়াজ শুনতে পায়, আর এই মেয়েটাকে গাছের মতো দেখতে একটি মনস্টার আটকে রেখেছিল। আর এখন এই মেয়েটা সেন্সের কাছ থেকে সাহায্য চাইছে, কিন্তু তাকে দেখে সেন্সে বলে উঠলো, আমি এটা কখনো ভাবতে পারিনি যে মেয়ে মানুষ মরার সময় এত সুন্দর লাগে। আরে তুমি পাগল নাকি, আমাকে বাঁচাও। এই কথা শুনে সেন্সে তাকে বাঁচানোর একটু অ্যাক্টিং করে, দেখো আমার দুটো হাত তোমার কাছে পৌঁছাচ্ছে না। কিন্তু তখনই সে মনস্টারটা সেন্সেকেও তার ডালে টেঙে দেয়। এখন তারা দুজনেই একসঙ্গে ঝুলছে। এটা দেখে মেয়েটা রেগে রেগে বলে উঠলো, তুমি আমার সঙ্গে এসে কেন ঝুলে গেলে? তোমাকে তো আমাকে বাঁচানো উচিত ছিল। আর এই মেয়েটা এও বলে যে এই ট্রি মনস্টারটার কাছে লাইফ ফোর্স কে শুকে নেওয়ার ক্ষমতা আছে, তাই আর কিছুক্ষণের মধ্যেই আমরা দুজনেই মরে যাব। কিন্তু এতে আমাদের সেন্সের কোনো যায় আসে না, কেননা সে তো প্রথম থেকেই মরতে চায়। তারপরে এই মনস্টারটা দুজনেরই লাইফ ফোর্স কে আস্তে আস্তে শুকে নিচ্ছে। তারই কিছুক্ষণ পরে মেয়েটা ভাবছে যে সেন্সে হয়তো মরে গেছে, কিন্তু আমাদের সেন্সে অনেকগুলো বিষাক্ত ট্যাবলেট খেয়েছিল, যার কারণে তার পুরো শরীরে এখন পয়জন ছড়িয়ে আছে। আর ট্রি মনস্টারটা যখন তার লাইফ ফোর্স কে শুকছিল তখন সেন্সের বডি থেকে পয়জন গুলো ট্রি মনস্টারের শরীরে চলে যায়। এই কারণে তারা দুজনে ট্রি মনস্টারের হাত থেকে রেহাই পেয়ে যায়, আর পয়জন গুলোকে অ্যাবজর্ব করার জন্য ট্রি মনস্টারটা ওখানেই মরে যায়। তারপরে আমরা হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পাই, ট্রি মনস্টারকে মেরে দেওয়ার জন্য সেন্সের লেভেল এখন বেড়ে 3 পৌঁছে গেছে। এইসব দেখে মেয়েটা অনেক আনন্দিত হয়ে যায়, কেননা সেন্সে ওই মনস্টারটাকে পয়জন ড্যামেজ দিয়ে মেরে দিয়েছে। কিন্তু এইদিকে সেন্সে অনেক বেশি উদাস হয়েছিল, কেননা সে এর আগে 5 বার মরার চেষ্টা করেছে, কিন্তু সে তাতে সফল হয়নি। তারপরে সেই মেয়েটা তার জীবন বাঁচানোর জন্য সেন্সেকে তার ধন্যবাদ জানায় এবং তার সঙ্গে তার টাউনে আসার জন্য ইনভাইট করে। তখনই সেন্সে নোটিস করে তার হাতের মধ্যে থাকা ওই লাল ধাগাটা, যেটা কিনা সাচ্চান তার হাতে বেঁধেছিল। সেন্সে তখন এটা ভাবছিল যে আমি মরার পর যদি এই জগতে টেলিপোর্ট হয়ে থাকি তাহলে সাচ্চানও নিশ্চয়ই এই জগতেই টেলিপোর্ট হয়েছে। অবশেষে এতক্ষণ পর সেন্সে একটা লক্ষ্য খুঁজে পায় যে তার প্রেমিকা সাচ্চানকে খুঁজে তাদের ওই
অর্ধেক কাজটাকে সম্পূর্ণ করতে চায়, যেটা এর আগের জগতে তারা সম্পূর্ণ করতে পারেনি। আর এদিকে চার্চের মধ্যে অ্যানাটে প্রে করছে যাতে সে সেন্সের আবারও দেখা পায়। তখনই আমরা দেখতে পাই পেছন থেকে চলে আসে সেন্সে। এটা দেখে অ্যানাতে অনেক বেশি আনন্দিত হয়ে যায়, কিন্তু এই আনন্দটা বেশিক্ষণের জন্য ছিল না, কেননা সেন্সের পেছন থেকে যখন সেই মেয়েটি বেরিয়ে আসে তাকে দেখা মাত্রই অ্যানাতে অনেক উদাস হয়ে যায়। আসলে অ্যানাতে এটা ভেবে উদাস হয়েছিল যে সেন্সে এতটুকু সময়ের মধ্যে একটা গার্লফ্রেন্ড বানিয়ে নিয়েছে। তখনই সেন্সে বলে উঠলো, এমন কোনো বিষয় নয়, আসলে আমি এখন একটি মেয়েকে খুঁজতে চাই যার নাম হচ্ছে সচ্চান। তুমি কি আমাকে সচ্চানকে খুঁজতে সাহায্য করবে? এটা শুনে অ্যানাতে অনেক ঘাবড়ে যায়। কি আরেকটা মেয়ে? তারই কিছুক্ষণ পরে আমরা সেন্সে আর সেই মেয়েটাকে বাইরে দেখতে পাই এবং তারই পেছনে আমরা অ্যানাতেকেও দেখতে পাই যে কিনা সেন্সেকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। তখনই সেই মেয়েটা একবার সেন্সের হাত ধরে। এটা দেখা মাত্রই অ্যানাতে তার স্টাফ দিয়ে মেয়েটির হাতে মেরে দেয়। তুমি এইরকমই ভাবে কোনো ছেলের হাত ধরতে পারো না। এটা শুনে সেই মেয়েটা বলে উঠলো, তুমি নিশ্চয়ই এটা দেখে অনেক জেলাস ফিল করছো। অ্যানাতে বলে ওঠে, এমন কোনো ব্যাপার নয়, আমি শুধু সঙ্গে এসেছি সেন্সেকে গাইড করার জন্য। সেন্সে একটা অন্য দুনিয়া থেকে এই জগতে টেলিপোর্ট হয়েছে, তাছাড়াও সেন্সে এখন অনেক দুর্বল। তুমি দুর্বল কাকে বলছো? সেন্সে এক্ষুনি একটা ট্রি মনস্টারকে পয়জন ড্যামেজ দিয়ে মেরে আমার জীবন বাঁচালো। এটা শোনা মাত্র অ্যানাতে অনেক অবাক তো হয়েছিল, কিন্তু তারই সঙ্গে সে অনেক বেশি উদাসও হয়ে গিয়েছিল, কেননা সেন্সে একটা মেয়েকে বাঁচিয়েও নিয়েছে। আর এও ভাবে যে মেয়েটার জায়গায় যদি আমি থাকতাম। আর এদিকে সেন্সে ভাঙাচুরার মধ্যে একটি কফিন খুঁজে পায়। তখনই সেন্সে তামা এবং অ্যানা থেকে বলে উঠলো, আমি এখন ঘুমোতে যাচ্ছি। তখন সে মেয়েটা বলে উঠলো, আমার নাম তামা নয়, কিন্তু তবুও অ্যানাতে এবং সেন্সে মিলে তার নাম তামাই রেখে দেয়। তারপরে সিন চেঞ্জ হয় এবং সন্ধ্যার সময় আমরা দেখতে পাই যেখানে তামাই এবং অ্যানাতে মিলে সেন্সের কফিনটাকে টেনে নিয়ে আসছে। অতিরিক্ত ক্লান্ত হয়ে যাওয়ার কারণে তামা রেগে রেগে বলে উঠলো, তুমি আমাদের সঙ্গে কেন হেঁটে আসছো না? তোমার দুটো পায়ে কি জং লেগে আছে? কিন্তু তারা ভেতর থেকে কোনো রেসপন্সই পায় না। এরকমই ভাবে আরো কয়েক ঘন্টা হাঁটার পর তারা একটি শহরের মধ্যে গিয়ে পৌঁছায়। সেন্সে তখন চারিপাশটা দেখে বলে ওঠে, এই জগৎটাও খুব একটা খারাপ নয়। তারপরে তারা তিনজনে মিলে কিং এর প্যালেসে গিয়ে পৌঁছায়। এখানে রাজার একটি মেয়েও আছে যার নাম হচ্ছে চার্লেট। তখনই সেখানে অ্যানাতে কিং কে বলে ওঠে যে সেন্সে হচ্ছে একজন অ্যাডভেঞ্চারার আর সেন্সে অন্য একটা জগৎ থেকে জগতে এসেছে। এই কথা শুনে রাজা অনেক আনন্দিত হয়ে যায় এবং আজকে রাতটা তাদেরকে এখানে থাকতে বলে। আসলে রাজা সেন্সের কাছ থেকে স্টোরি শুনতে চায়। অ্যাডভেঞ্চারদের গল্পগুলো রাজাকে খুবই ভালো লাগতো, কিন্তু সেন্সে এটা বুঝতে পারছিল না যে সে রাজাকে কেমন গল্প শোনাবে, কারণ এখানে আসার পর বেশিরভাগ সময় তো সে কফিনের মধ্যে কাটিয়েছে। কিছুক্ষণ ভাবার পরে সেন্সে বলে ওঠে, ঠিক আছে তাহলে এখন আমি আপনাকে বলবো যে একটা কফিনের মধ্যে শুয়ে থাকতে কেমন লাগে। এই কথা শোনা মাত্রই কিং এর অবস্থা পুরো খারাপ হয়ে যায়। এইসব কিছু শান্ত করার জন্য অ্যানাতে কিং কে চার্লেটের সম্বন্ধে জিজ্ঞেস করে। হ্যাঁ, আমি তোমাদেরকে এটা বলতে ভুলে গেছি যে আমি তোমাদের কাছ থেকে একটি পরামর্শ চাই। আসলে আমি আমার মেয়ের বিয়ে দিতে চাই, আর এটার জন্য আমার নজরে দুটো পাত্র আছে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না আমি কার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো। আর আমার মেয়ে চার্লেট ওটা সিদ্ধান্ত নিতে পারছে না, তাই আমি তোমাদের কাছ থেকে এটার পরামর্শ চাই। এই কথার উত্তরে সেন্সে বলে উঠলো, তুমি কেমন বাবা, যে সিদ্ধান্তটা তোমার মেয়ের কাছ থেকে নেওয়া উচিত সেই সিদ্ধান্তটা তুমি আমার কাছ থেকে জানতে চাইছো। এই কথা বলেই সেন্সে সেখান থেকে চলে যায়। কিন্তু তামা এবং অ্যানাতে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল যে সেন্সে রাজার সামনে এরকম কথাগুলো বললো। এই সমস্ত কিছুর জন্য তারা দুজনে রাজার কাছ থেকে ক্ষমা চায়। তারপরে আমাদের সকলকে রাত্রির দৃশ্য দেখানো হয়, এখানে তো সবাই ঘুমোচ্ছিল কিন্তু সেন্সে এখনো জেগেছিল। অ্যানাতে যখন সেন্সেকে এটা সম্বন্ধে জিজ্ঞেস করলো তখন সেন্সে বলে উঠলো, আমি কখনো শান্তিতে ঘুমোতে পারি না, তাই এটাই একটা কারণ, আমি তাড়াতাড়ি মরতে চাই। এসবের মধ্যে অ্যানাতের নজর তামার লেজের উপরে পড়ে, যে কিনা সেন্সের কোলের মধ্যে ঘুমোচ্ছিল। তামার চাল চলন অ্যানাতেকে মোটেও ভালো লাগছিল না, এটার জন্যই তারা দুজনে তর্ক শুরু করে দেয়। এত চিৎকার চেঁচামেচি শুনে সেন্সে সেখান থেকে বাইরে চলে আসে, কিন্তু বাইরে ব্যালকানির মধ্যে চার্লেট আগে থেকে উপস্থিত ছিল। চার্লেটকে সেখানে দেখে সেন্সে তার পাশে আসে। রাতের অন্ধকার আর এই চাঁদের আলো, এইসব দেখে আমার মনে হচ্ছে এক্ষুনি আমি এখান থেকে লাফিয়ে আমার জীবন দিয়ে দিই। এই কথা শুনে চার্লেট অনেক অবাক হয়ে যায়। তারপরে সেন্সে চার্লেটকে জিজ্ঞেস করে যে তুমি কাকে বিয়ে করতে চাও, কিন্তু চার্লেটও এতে অনেক বেশি কনফিউজ ছিল। সে এটা বুঝতে পারছিল না যে সে কাকে বেছে নেবে, কেননা একদিকে ছিল গোমেজ যে অনেক পাওয়ারফুল একটা যোদ্ধা, আরেকদিকে হচ্ছে ওটো, আর ওটো হচ্ছে আমার ছোটবেলার বন্ধু যার গান শুনতে আমাকে অনেক বেশি ভালো লাগে। তাই আমি এটা বুঝতে পারছি না আমি কাকে বেছে নেব। দেখো, আমি এটা বুঝতে পারছি যে তুমি তোমার বাবার অনেক চিন্তা করছো, যেহেতু এই জীবনটা তোমার, তাই তুমি জীবন সাথী হিসাবে কাকে বেছে নেবে এই ডিসিশনটাও তোমাকে নিতে হবে। এই কথা বলে সেন্সে সেইখান থেকে চলে যায়। তারপরের দিন সকালে রাজা তাদেরকে ডেকে বলে ওঠে, চার্লেট এটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে সে কাকে বিয়ে করবে, এটা তোমাদেরকেও দেখা উচিত। তারপরে আমরা দেখতে পাই চার্লেট হাঁটতে হাঁটতে গিয়ে সেন্সের হাত ধরে বলে উঠলো, আমি সেন্সের সঙ্গেই আমার জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছি আর আমি একেই বিয়ে করতে চাই। এই কথা শোনা মাত্র অ্যানাতে এবং তামা দুজনেই পুরো পাগল হয়ে যায়। তারপরে চার্লেট বলে ওঠে, ওটো হচ্ছে আমার ছোটবেলার বন্ধু, ও সবসময় শুধু গানই বাজাতে থাকে। কালকে রাত্রে যখন আমরা দুজন কথা বলছিলাম তখন পেছন থেকে ওটোই ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজাচ্ছিল। আর বোমেদকে আমার এই জন্য পছন্দ না, ওর শরীর থেকে সবসময় গন্ধ বেরোতে থাকে। এসব শুনে কিং বলে উঠলো, তুমি এটা কেমন সিদ্ধান্ত নিয়েছো? কিন্তু ভাই, কালকে রাত্রে আমাদের সেন্সে রাজকুমারীকে যেসব কথাগুলো বলেছে সেটা শুনে রাজকুমারী অনেক বেশি মোটিভেট হয়ে গেছে। এই কারণে চার্লেট তার বাবাকে
বলে উঠলো, মাই লাইফ মাই রুল। এই কথা বলে চার্লেট আবারও সেন্সের হাত ধরে নেয়। এই সব কিছু দেখার পর রেগে বোমেজ তার মাস্ক খুলে নেয়। তখনই আমরা জানতে পাই যে বোমেজ হচ্ছে ডার্ক লর্ডের সার্ভেন্ট। আর বোমেজ যেটা চেয়েছিল যে সে রাজকুমারীকে বিয়ে করে এই রাজ্যটা ডার্ক লর্ডের হাতে তুলে দিত, কিন্তু তার সমস্ত পরিকল্পনা ভেস্তে গেল। তখনই বোমেজ বলে উঠলো, এখন তোমাদের মধ্যে কেউ আর বেঁচে থাকবা না, আমি সবাইকে এখন জানে মেরে দেবো। এই কথা বলে বোমেজ রেগে সবকিছু ভাঙচুর করতে লাগে এবং এরই মধ্যে সে কিছু সোলজারকেও মেরে দেয়। এসব দেখার পরে তামাও তার উপরে হামলা করে দেয়, কিন্তু এতে কোনো লাভ হয় না, কেননা তামার হামলা এর উপরে কোনো প্রভাবই ফেললো না। আর যেহেতু ওটো গান বাজানো ছাড়া কিছু পারতো না, এই কারণে সে ওখানেও গান বাজাচ্ছিল। তখনই সেন্সে বোমেজের কাছে একটা রিকোয়েস্ট করে যে তুমি দয়া করে আমাদের দুজনকে সবার আগে জানে মেরে দাও। এই কথা বলে সেন্সে চার্লেটের হাত ধরে নেয়। তোমরা যদি এমনটাই চাও তাহলে এমনটাই হবে, তোমাদের সবাইকে মারার পর আমি এই রাজ্যটাকে কবজা করে নেব। দেখো ভাই, তোমার যা ইচ্ছা হচ্ছে তুমি তাই করো, কিন্তু বেশি দেরি না করে আমাদের দুজনকে তাড়াতাড়ি জানে মারো। যেহেতু চার্লেট সেন্সেকে স্বামী হিসাবে বেছে নিয়েছে, এই কারণে যদি তারা বেঁচে থাকে তাহলে একসঙ্গে বেঁচে থাকবে, আর যদি মরে যায় তাহলে একসঙ্গেই মরবে। আর যখনই বোমেজ তাদেরকে মারার জন্য এগিয়ে আসে, তখনই চার্লেট বুঝতে পারে যে সে ভুল সিদ্ধান্ত নিয়েছে। যদি এখন আমি মরে যাই তাহলে এই রাজ্যটাকে কে সামলাবে? সেন্সে চার্লেটকে এরকম ভাবে কান্না করতে দেখে তার ফিলিংস বুঝতে পারে এবং তখনই সেন্সে চার্লেটকে সেখান থেকে দূরে ছুড়ে দেয়। এখন শুধু বোমেজের সামনে সেন্সে দাঁড়িয়ে আছে, কিন্তু বোমেজ সেন্সেকে হিট করার আগে অ্যানাদের সেন্সের সামনে বড় একটা সিল বানিয়ে দেয়, যেটাতে ডাইরেক্ট হিট করার জন্য বোমেজের দুটো সিং ভেঙে যায়। তখনই তামা তার ফাইনাল অ্যাটাক করে বোমেজকে সেইখান থেকে নদীতে পাঠিয়ে দেয়। এমনটা করে তারা দুজনেই অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। আর এখন কিংও তার ভুল বুঝতে পারে, এই কারণে সে তার মেয়ের জন্য জামাই না খুঁজে তার মেয়েকে এই রাজ্যের রানী বানিয়ে দেয়। আর এরকমই ভাবে চার্লেট একটা রাজকুমারী থেকে রানী হয়ে যায়। তারপরে অ্যানাতে এবং তামা সেই শহর থেকে বাইরে চলে আসে এবং কফিনের মধ্যে শুয়ে থাকা সেন্সেকে টানতে টানতে তারা সামনের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু মাঝে মধ্যে সেন্সের ইচ্ছা হচ্ছে বাইরের দৃশ্যটা দেখার, এই কারণে সেন্সে একটু উঠে বসে যায়, কিন্তু সে ওই কফিনটা দেখে আর নামছে না। বেচারা দুটো মেয়ে মিলে সেই কফিনটাকে টানতে টানতে এখন পাহাড়ের মধ্যে এসে পড়েছে। আর এখানে আমরা এদের লেভেল দেখতে পাই। তামার লেভেল হচ্ছে 15 এবং তারই সঙ্গে 3টে শক্তিশালী স্কিলও রয়েছে তার কাছে। আর অ্যানাতে লেভেল হচ্ছে 19 আর এর কাছে আছে সব থেকে পাওয়ারফুল হিলিং ম্যাজিক। আর এখন বর্তমানে আমাদের বেচারা সেন্সের লেভেল হচ্ছে মাত্র 3। স্কিল তো এর কাছে একটাও নেই, কিন্তু তার বডিতে এখন প্রচুর পরিমাণে পয়জন আছে। এখনকার মতো অ্যানাতে সিদ্ধান্ত নেয় যে আমরা এখন গ্রুম নামক একটি শহরের মধ্যে যাব, আর ওই শহরটাই হচ্ছে তামার হোম সিটি। কিন্তু ওইখানে যাওয়ার আগে অ্যানাতে জোনা টেম্পলে কিছুক্ষণ সময় কাটাতে চায়। এখানে এইরকমই আরো 4টে টেম্পল রয়েছে, আর এই টেম্পল গুলোতে অন্য জগৎ থেকে অ্যাডভেঞ্চারাররা এই জগতে টেলিপোর্ট হয়। কিন্তু তুমি তো সেন্সের সঙ্গে ভ্রমণে যাওয়ার উদ্দেশ্যে তোমার কাজ ছেড়ে দিয়েছো, তাই তুমি কি আর সেখানে এন্ট্রি পাবে? চিন্তার কোনো বিষয় নেই, আমি পার্চিতকে সেইখানে পাঠিয়ে আমার লিভিং লেটার সেইখানে পাঠিয়ে দিয়েছি। আর যখনই তারা একবার সাইডে দেখে তখন তারা দেখতে পায় পার্চিত সেন্সের মাথায় বসে তার রক্ত খেতে ব্যস্ত আছে। আর এনা দেখে রেগে যেতে দেখে পার্চিত তার মুখ থেকে রেজিগনেশন লেটারটা বের করে। এই লেটারটা এখনো পার্চিত কিন্তু ডেলিভার করেনি, কিন্তু আমাদের সেন্সেকে এই ক্রিয়েচারটা অনেক বেশি ভালো লাগে, তাই সেন্সের নাম রেখে দেয় মেলস। তারপরে সেন্সে আবারও সেই কফিনের মধ্যে শুয়ে যায়। তার ঠিক কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই তাদের সামনে হঠাৎ করে অনেক বড় একটা ড্রাগন চলে আসে। তখনই সেখানে একটি মেয়ে ড্রাগনটার সঙ্গে সিক্রেট ল্যাঙ্গুয়েজের কথা বলে সেই ড্রাগনটাকে শান্ত করিয়ে দেয়। তামা এবং অ্যানাতে এটা দেখে অনেক বেশি অবাক হচ্ছিল যে এত ভয়ঙ্কর একটা মনস্টারকে এই মেয়েটা নিমেষের মধ্যেই শান্ত করিয়ে দিল। তারপরে অ্যানাতে জিজ্ঞেস করে যে তুমি কে? তোমরা হয়তো জানো না এই জায়গার চারিদিকে আমারই মনস্টার ঘোরাফেরা করে, তাই তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এইখান থেকে পালিয়ে যাও। আর তোমার পেছনে ওই কফিনটা দেখে আমার এই ড্রাগনটা ভেবেছে সেখানে একটা মৃত মানুষ আছে। তখনই সেন্সে বাইরে এসে বলে ওঠে, তুমি একদম ভুল ভাবছো, আমি এখনো মরিনি, আমি তো শুধু শান্তিতে শুয়েছিলাম। অ্যানাতে বলে ওঠে, দয়া করে একে ক্ষমা করে দাও, এই ছেলেটা সম্পূর্ণ আলাদা, কেননা এ অন্য একটা জগৎ থেকে এখানে এসেছে। এই কথা শোনা মাত্রই মেয়েটা অনেক রেগে যায়। এমনটা দেখে মনে হচ্ছে এই মেয়েটা বাইরের জগতের লোকেদের নিজের সব থেকে বড় শত্রু ভাবে। তখনই মেয়েটা হঠাৎ করে ওদের তিনজনের উপরে হামলা করে দেয়। অ্যানাতে সে হামলাটাকে আটকানোর চেষ্টা তো করে, সে এমনটা করতে পারে না, কেননা এই মেয়েটা তার থেকে অনেক বেশি শক্তিশালী। এই মেয়েটার অরা এতটাই বেশি যে অ্যানাতে এবং তামা আর উঠে দাঁড়াতে পারছে না। তখনই আমরা এই মেয়েটার বুকে ডার্ক লর্ডের একটি চিহ্ন দেখতে পাই। তখনই সেন্সে পেছন থেকে গিয়ে এই মেয়েটিকে বলে উঠলো, যেহেতু তুমি আমাকে শত্রু ভাবছো, তাই আমাকে নিয়ে তোমার যা করার ইচ্ছা করছে তুমি আমার সঙ্গে করতে পারো। এটা শুনে মেয়েটা কোনো সুযোগ না হারিয়ে তার হাত সেন্সের বডির এপার ওপার করে দেয়। মনে রাখবে আমার নাম হচ্ছে বার্ডেলিয়া, আর তোমার খেলা আমি এইখানে শেষ করলাম। অ্যানাতে এবং তামার অবস্থা আগেই তো অনেক খারাপ হয়েছিল, তারপরে সেন্সের এইরকম অবস্থা দেখে তারা অজ্ঞান হয়ে যায়। বার্ডেলিয়া যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখনই সেন্সে আবারও তার সামনে গিয়ে দাঁড়ায়। তোমারই মতো আমি একজনকে অনেক বেশি ঘৃণা করতাম, আমি জানি আমাকে মারার পেছনে তোমার কাছে নিশ্চয়ই কোনো একটা কারণ অবশ্যই আছে। সেন্সের শরীর থেকে এত পরিমাণে রক্ত বেরিয়ে যাওয়ার পরেও সে এরকম ভাবে কথা বলছে। এমনটা দেখে বার্ডেলিয়া অনেক ভয় পেয়ে যায় এবং তার ড্রাগনের উপর বসে সেখান থেকে চলে যায়। তারপরে সেন্সেও সেখানে অজ্ঞান হয়ে যায়। মেলস পাথরের পেছনে লুকিয়ে সমস্ত কিছু দেখছিল। তারপরে মেলস তাদের সবাইকে একটি কার্পেটের উপর বসিয়ে টেম্পলের মধ্যে নিয়ে চলে যায়। কিন্তু এই টেম্পলের প্রিস্ট অ্যানাতেরই একটি বন্ধু ছিল, এই কারণে সে তাদের সবাইকে হিল করে দেয়। তারপরে আমাদের সবাইকে কয়েক ঘন্টার পরের দৃশ্য দেখানো হয়, যেখানে সেন্সে শহরের মধ্যে একটি বিষের ডাব্বা কিনে নেয়। দোকানদার এটা ভাবছিল সেন্সে নিশ্চয়ই এটাকে মনস্টারদেরকে মারার জন্য নিচ্ছে। তখনই সেন্সে বোতলের মুখ খুলে সে বিষটাকে ওখানে খেতে লাগে, যাতে সেন্সে তাড়াতাড়ি মরতে পারে। আমরা জানি না সেন্সের এই ইচ্ছাটা কখন পূর্ণ হবে। এটা দেখে দোকানদারের সঙ্গে সঙ্গে
তামাও অনেক ঘাবড়ে যায়। আর এইদিকে ঈসা আনাতের উপরে অনেক রেগে আছে, কেননা সে অন্য জগৎ থেকে আসা একটি লোকের জন্য তার জব ছেড়ে দিয়েছে। আর ঈসা এটা ভাবতো অন্য জগৎ থেকে আসা লোকেরা এখানে পাওয়ার পেয়ে যাওয়ার পর সেটাকে সবসময় খারাপ কাজে ব্যবহার করে। তখনই সেখানে কোতারু নামে একটা র্যাপার চলে আসে এবং সে ঈসা এবং অ্যানাতেকে আনলিমিটেড মানি স্কিল দেখিয়ে তাদেরকে ইমপ্রেস করার চেষ্টা করে। এসব দেখে ঈসা তাকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। তুমি এক্ষুনি দেখলে তো অন্য জগৎ থেকে আসা লোকেরা কতটা বেকার ধরনের হয়। এইসব শুনে অ্যানাতে ঈসাকে বোঝাতে লাগে যে সেন্সে এদের সবার থেকে আলাদা। সেন্সের কাছে এখনো পর্যন্ত কোনো স্কিল তো নেই, কিন্তু সেন্সে নিজেই আমাদের সবাইকে ড্রাক লর্ডের হাত থেকে বাঁচিয়েছে। এসব শুনে ঈসা অনেক ঘাবড়ে যায় এবং বলে ওঠে এমনটা কি করে হতে পারে, কেননা ড্রাক লর্ডকে তো অন্য জগৎ থেকে আসা হিরোরা 7 দিন আগে মেরে দিয়েছে। তারপরে আমরা একটা ড্রাগনকে দেখতে পাই, আর এই ড্রাগনটাকে তারাই আটকে রেখেছে যারা 7 দিন আগে ডার্ক লর্ডকে হারিয়েছে। আর ওদের মধ্যে একজন ব্যক্তি এখন সিংহাসনে বসে আছে। তুমি যতটা চেষ্টা করে নাও না কেন, তোমার মাস্টার আর কখনো ফিরে আসবে না। আর বাইরে পাথরের উপর দাঁড়িয়ে বারডেলিয়া ডার্ক লর্ডের কাসেলটাকে দেখছে, যেটা কিনা অন্য জগৎ থেকে আসা হিরোরা কবজা করে নিয়েছে। তখনই আমরা জানতে পাই বারডেলিয়াই হচ্ছে ডার্ক লর্ডের একমাত্রই মেয়ে। আর এইদিকে ঘরের মধ্যে আনাতে এবং তামা বুঝে উঠতে পারছে না যদি ডার্ক লর্ড 7 দিন আগে মরে যায় তাহলে ওই মেয়েটা কে ছিল। তাছাড়া এই সমস্ত কিছু যদি সাইডে সরিয়ে দেখি তাহলে সেন্সেকে জগতের মধ্যে পাঠানোর আসল উদ্দেশ্যটা কি। ওরা এইসব কিছু নিয়ে অনেক কনফিউজ তো ছিল, কিন্তু তখনই তারা কেনাকাটা করার জন্য বাজারে চলে আসে। তারপরে আমরা দেখতে পাই তারা দুজনে মিলে সেন্সেকে একটা অনেক বড় আরমারে লুকিয়ে দেয়। তখনই শহরের মধ্যে নেকড়ের পিঠে বসা কিছু লোকের এন্ট্রি হয়, আর তাদেরই লিডার যার নাম হচ্ছে সুজুকি সে এসে বলে এখন থেকে ভয় পাওয়ার আর কোনো কারণ নেই, কেননা আমরা ডার্ক লর্ডকে হারিয়ে দিয়েছি, তাই এখন তোমরা শান্তিতে জীবন কাটাতে পারো। এই কথা শুনে শহরের সমস্ত লোক অনেক আনন্দিত হয়ে যায়। তারপরে সুজুকি বলে উঠলো অনেক আনন্দিত হলে তোমরা, এখন মন দিয়ে আমার কথা শোনো। আমি হচ্ছে অন্য জগৎ থেকে আসা একজন হিরো, আর আমি এখানে এসে আমার জীবনের বাজি রেখে সেই ভয়ঙ্কর ডার্ক লর্ডকে হারিয়েছি। তাই আমি চাই এখন থেকে তোমরা সবাই আমার গোলাম হয়ে যাও, আর এখন থেকে এই শহরের মধ্যে আমারই শাসন চলবে। তখনই আমরা দেখতে পাই কোতারু এই একই কথা শহরের লোকেদের সামনে ঘোষণা করে দেয়। শহরের লোকেরা এতটা বুঝতে পারছে না যে তারা এখন কি করবে। তখনই কোতারুর নজর ঈসা এবং অ্যানাতের উপরে যায়। তখন কোতারু সুজুকিকে বলে উঠলো ওই দুটো মেয়ে মিলে আমাকে অপমান করেছে। এই কথা শুনে সুজুকি বলে উঠলো তোমার সাহস কি করে হলো আমাদের মতো হিরোকে অপমান করার। এই কথা বলে সুজুকি অ্যানাতের মাথায় তার হাত রেখে দেয়। আর এমনটা করার পরে আমরা দেখতে পাই সুজুকি অ্যানাতেকে বস করে নিল, কেননা সুজুকির মধ্যে যে কোনো প্রাণীকে বস করার শক্তি আছে। এসব দেখা মাত্রই তামা অনেক রেগে যায় এবং সে কোতারুর কলার ধরে বলে উঠলো তোমরা অ্যানাতের সঙ্গে কি করলে। তারপরে যখন তামা কোতারুকে মারতেই যাচ্ছিল তখন সুজুকি তামারও মাথায় হাত রেখে তাকেও বস করে নেয়। এইসব দেখে ঈসা সামনে এসে সুজুকিকে বলে উঠলো ভালোই হবে তুমি এটা বন্ধ করে দাও, নইলে তোমার সঙ্গে কোনো কিছুই ভালো হবে না। এইসব কথা শুনে সুজুকি আরো অনেক রেগে যায়। তারপরে সুজুকি তার বস করা সমস্ত প্রাণী এবং জানোয়ারগুলোকে শহরের লোকেদের উপরে হামলা করার জন্য পাঠিয়ে দেয়। দেখতে না দেখতে তারা এই শহরটাকে পুরো জ্বালিয়ে দিল। লোকেদের ঘরে ঘরে আগুন জ্বলছিল। এসব দেখে লোকেরা তাদের প্রাণ বাঁচানোর জন্য এইদিকে ওইদিকে পালাচ্ছিল। আমাকে ক্ষমা করে দাও, এখন আমি তোমার চার্জকে আমি আমার কাসেলের মতো ব্যবহার করব। আর এইদিকে তামাও সুজুকির বসে ছিল, এই কারণে সে সেন্সেকে দেখা মাত্রই তার উপরে হামলা করে দেয়। যেহেতু সেন্সেকে তারা এর আগে জবরদস্তি একটা আর্মার পরেছিল, এই কারণে তামা সমস্ত হামলা সে আর্মারে গিয়ে লাগছে। তামা পুরো চেষ্টা করছে সেন্সেকে সেখান থেকে বাইরে বের করার, কিন্তু এরকমই যখন তামা হামলা করছিল তখনই সেই আর্মারের হেলমেটটা গিয়ে তামার মাথায় লাগে। এই কারণে তামা ওখানেই অজ্ঞান হয়ে যায়। এসব দেখে সেন্সে তাকে সুরক্ষিত রাখার জন্য একটি ডাব্বার মধ্যে ভরে তার মুখটাও বন্ধ করে দেয়। এইদিকে ওইদিকে ঘুরতে ঘুরতে সেন্সে যখন ঈসার কাছে আসে তখন সেন্সেকে দেখে ঈসা বলে উঠলো এই সমস্ত কিছু সুজুকি করেছে। আর শুরুতে যখন সুজুকি এই জগতে এসেছিল তখন সে অনেক বেশি দুর্বল ছিল। এসব শোনা মাত্র সেন্সে তার নোট বের করে সেখানে কিছু লিখতে লাগে। আসলে সেন্সে এরকমই গল্প লিখতে খুব বেশি পছন্দ করে। তারপরে সেন্সে ঈসাকে বলে উঠলো আমি এখন চার্চের মধ্যে যাচ্ছি সুজুকির সঙ্গে দেখা করার জন্য। এসব শুনে ঈসা বলে উঠলো তুমি এমনটা করতে পারো না, কেননা তুমি তার সামনে টিকতে পারবে না। সুজুকি তোমার থেকে অনেক বেশি শক্তিশালী। কিন্তু সেন্সে কোনো কথা না শুনে চার্চের দিকে যেতে লাগে, তাই বাধ্য হয়ে ঈসাকেও তার সঙ্গে আসতে হলো। চার্চের গেটের সামনে পৌঁছে ঈসা সেন্সেকে আরেকবার বলে উঠলো আমি তোমাকে আরেকবার বলছি বিনা কোনো প্ল্যানে তুমি ভেতরে যেও না। তখনই সেন্সে বিষের ডাব্বাটা বের করে। এইসব দেখে ঈসা ভাবছে সেন্সের কাছে কোনো না কোনো প্ল্যান নিশ্চয়ই আছে। তখনই সেন্সে সেই ডাব্বা থেকে বিষটা খেয়ে নেয়। এটা দেখা মাত্র ঈসা অনেক ঘাবড়ে যায়। তারপরে সেন্সে চার্চের গেট খুলে ভিতরে চলে আসে। সেইখানে আসা মাত্র সেন্সে সুজুকিকে বলে উঠলো দেখো আমি তোমার জীবন কাহিনীতে অনেক বেশি ইন্টারেস্টেড, তাই আমি তোমার লাইফ নিয়ে একটা নোবেল লিখতে চাই। আরে তুমি যদি আমার হিরোগিরির চর্চা লিখতে চাও তাহলে তুমি অবশ্যই লিখতে পারো, তোমাকে কেউ এতে বাধা দেবে না। না আমি কোনো হিরোগিরির চর্চা তো লিখতে চাই না, আমি আসলে এটা লিখতে চাই যে একটু ক্ষমতা আসার পরে তোমার মতো মানুষের কতটা অহংকার বেড়ে যায়। এই কথা শোনা মাত্র সুজুকি তার নেকড়েগুলোকে সেন্সের দিকে পাঠিয়ে দেয় তাকে মারার জন্য। নেকড়েগুলোকে আসতে দেখে ঈসা তার ম্যাজিকের সাহায্যে একটা একটা করে নেকড়েগুলোকে মারতে লাগে। আর এইদিকে আমাদের সেন্সে নোবেল লিখতে ব্যস্ত ছিল, কিন্তু নেকড়েগুলোর সংখ্যা এতটাই বেশি ছিল ঈসা তাদেরকে আর বেশিক্ষণ আটকে রাখতে পারবে না। আর এই সুযোগ দেখে সুজুকি কিছু ম্যাজিক অ্যাটাক করে দেয়। তখনই আমরা দেখতে পাই সেখানে মেলস এসে সুজুকির অ্যাটাকটাকে রিফ্লেক্ট করে দেয়। আসলে মেলস এখন সেই হেলমেটটা পরে আছে যেটা কিছুক্ষণ আগে সেন্সে পরেছিল। আর এই হেলমেটটার স্পেশাল অ্যাট্রিবিউট হচ্ছে যে কোনো হামলাকে রিফ্লেক্ট করে দেওয়া। কোটারও এটা দেখে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল, কেননা তাদের কাছে আর কোনো নেকড়ে বাঘ নেই। তখনই সুজুকি তার সব থেকে পাওয়ারফুল নেকড়েটাকে সামান করে। আর এই নেকড়েটা সঙ্গে সঙ্গে গিয়ে সেন্সের কাঁধে একটা কামড় মেরে দেয়। যেহেতু সেন্সের পুরো
বডিতে বিষ ছড়িয়েছিল, এই কারণে সেন্সের বডি থেকে সমস্ত বিষ সেই নেকড়েটার বডিতে চলে যায়। এটা দেখা মাত্র এরা দুজনে অনেক ঘাবড়ে যায়। তারা বুঝতে পারছিল না যে এখন তারা কি করবে। কোনো রাস্তা দেখতে না পেয়ে কোতারু তার জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে যায়। এখন সুজুকির হাতে আর কোনো রাস্তা ছিল না, এই কারণে সে তাদের সামনে অ্যানা থেকে সামান করে। তারপরে সুজুকি তাকে অর্ডার দেয় ওদেরকে মারার জন্য। অর্ডার পাওয়ার পর অ্যানাতে সঙ্গে সঙ্গে গিয়ে ঈশার উপরে হামলা করে দেয়। যেহেতু অ্যানাতে হচ্ছে ঈশার একজন বন্ধু, এই কারণে ঈশা অ্যানাতের সঙ্গে লড়াই করবে না। এইসব দেখে সেন্সে অ্যানাতের সামনে চলে যায়। সেন্সে এটা ভাবছিল অ্যানাতের সঙ্গে কথা বলে সুজুকি স্পেলটাকে সে নষ্ট করে দেবে। আরে ভাই তুই একটু পাগল আছিস নাকি? আমার স্পেলটাকে তুই কথা বলে নষ্ট করে দিবি? তারপরে সেন্সে অ্যানাতের সঙ্গে কথা বলতে লাগে। আর যেমনটা সেন্সে ভেবেছিল, অ্যানাতে সেন্সেকে না মারার পুরো চেষ্টা করছে। এইসব দেখে সুজুকি তাকে জোর করে অর্ডার দেয় যে এইবারে তোমাকে সেন্সেকে মারতেই হবে। তখনই আমরা দেখতে পাই অ্যানাতে সে ছুরিটা দিয়ে সেন্সেকে না মেরে সেই ছুরিটা নিজের পায়ে মেরে দেয়। এমনটা করে অ্যানাতে সুজুকি স্পেল থেকে বাইরে চলে আসে। আর এইদিকে সুজুকি এটা বুঝতে পারছিল না যে এত শক্তিশালী একটা স্পেলকে সেন্সে তার কথা জ্বালাই নষ্ট করে দিল। সুজুকি এখন নিজেকে অনেক বেশি ছোট ভাবছে। এই কারণে সুজুকি সিদ্ধান্ত নেয় এই জীবন আমি আর রাখবো না। তারপরে যখন সুজুকি তার ব্লেডটা দিয়ে নিজের গলায় মারতেই যাচ্ছিল, তখনই সেখানে সেন্সে এসে তাকে আটকে নেয়। দেখো ভাই, আমার নোবেল লেখা এখনো কমপ্লিট হয়নি, তাই তুমি এখন এমনটা করতে পারো না। তারপরে সেন্সে সুজুকির কাছ থেকে তার জীবন কাহিনী জানতে চায়। তারপরে আমরা সুজুকির একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে স্কুলের মধ্যে সমস্ত বাচ্চারা মিলে সুজুকিকে অনেক মারধর করতো। সবাই তাকে তার কথা মতো ব্যবহার করতো। এক কথায় বলতে পারো সবাই সুজুকিকে নিজের গোলাম ভাবতো। এসব থেকে রেহাই পাওয়ার জন্য সুজুকি অনেকবার মরারও চেষ্টা করেছিল, কিন্তু সে এমনটা করতে কখনো সাহস পায়নি। এইরকমই একদিন রাত্রিবেলায় ট্রাকুন এসে তাকে হিট করেছিল। তারপরে সে নিজেকে ঈশার সামনে দেখতে পেয়েছিল। আর এখানে আসার পর সুজুকি এই স্কিলটা পেয়েছে। এই স্কিলটার সাহায্যে সে যে কোনো কাউকে নিজের গোলাম বানাতে পারবে। এটা সত্যি অনেক ভালো একটা স্কিল ছিল, কিন্তু এই শহরের লোকেরা কখনোই সুজুকিকে সম্মান দিত না। সে নিজের স্কিলকে অনেক বেশি ইমপ্রুভ করার চেষ্টা করেছিল, কিন্তু তবুও শহরের লোকেরা তাকে কখনো সম্মান দেয়নি। এত কিছু সহ্য করার পর সুজুকি হিরো না হয়ে ভিলেন হওয়ারই সিদ্ধান্ত নেয়। সুজুকির সমস্ত অতীত শোনার পর সেন্সে বলে উঠলো, ফাইনালি আমার নোবেল লেখাটা কমপ্লিট হলো। এই গল্পটি হচ্ছে এমনই একটা ছেলে যার কাছে এই শহরের একজন হিরো হওয়ার সুযোগ ছিল, কিন্তু তার দুর্বলতার কারণে সে না হতে পারলো একজন হিরো, আর নাই হতে পারলো একজন ভিলেন। তখনই সেন্সে এই নোবেলটার নাম দেয় নো লঙ্গার অ্যালাউড ইন অ্যানাদার ওয়ার্ল্ড। তারপরে সেই নোবেলটা থেকে হঠাৎ করে কিছু লাইট বেরিয়ে আসে, আর সেই নোবেলটার মধ্যে লেখা সমস্ত পেপার গুলো সুজুকিকে চারিদিক থেকে ঘিরে ফেলে। তখনই সেখানে একটা টেলিপোর্টেশন ম্যাজিক অ্যাপিয়ার হয়, এবং তার কিছুক্ষণের মধ্যে সুজুকি সেই জায়গা থেকে গায়েব হয়ে যায়। ঈশা এবং অ্যানাতে এটা দেখে অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল, কেননা এই ধরনের ম্যাজিক তারা এর আগে কখনো দেখেনি। কেননা সেন্সে এই ম্যাজিকের সাহায্যে সুজুকিকে তার আগে জগতে পাঠিয়ে দিল। আর এখন সেন্সে স্ট্যাটসে নতুন একটা স্কিল অ্যাড হয়ে গেল, আর এই স্কিলটা হচ্ছে রাইটিং। এই স্কিলটার সাহায্যে সেন্সে অন্য জগৎ থেকে আসা সমস্ত খারাপ লোকদেরকে আবারও তাদের আগের জগতে পাঠিয়ে দিতে পারবে। যেহেতু সুজুকি এখন তার আগের জগতে ফিরে চলে গেছে, এই কারণে শহরের মধ্যে সমস্ত নেকড়ে গুলো হয়ে গেল, আর তামাও এখন সুজুকির বস থেকে আজাদ হয়ে গেল। আর এইসবের সঙ্গে এইসব বুঝতে পেরে যায় যে আমি সেন্সের সম্বন্ধে সম্পূর্ণ ভুল ছিলাম, এবং ঈশানা থেকে বলে ওঠে এখন থেকে তোমাকে সেন্সের সঙ্গে থাকা উচিত, কেননা তোমাদের উপরে এর থেকে অনেক বড় বিপদ আসতে চলেছে। আর এইদিকে এখন আমরা সুজুকিকে দেখতে পাই, সে এখন তার আগের দুনিয়ায় ফিরে এসে নতুন ভাবে আবারও তার জীবন শুরু করতে চায়। এই কারণে সে একটা সুপার মার্কেটে জব নিয়ে নেয়। এসব দেখে বোঝা যায় সুজুকিকে এই জগতে আবারও পাঠানোটা সেন্সের একেবারে সঠিক সিদ্ধান্ত ছিল। তারপরে সিন চেঞ্জ হয় এবং আমরা সব থেকে বড় চার্চের সিন দেখতে পাই। তারপরে ঈশাকে আমরা সেখানে দেখতে পাই। ঈশা সেখানে এসে আরেকটি প্রিস্টকে দেখে যার নাম হচ্ছে হুল। একে দেখে পুরো মাতাল মনে হচ্ছিল। তারপরে আরেকটা প্রিস্ট যার নাম হচ্ছে আর্ক, সে ওখানে চলে আসে। আর এই প্রিস্ট গুলোর কাজ অ্যানাতে এবং ঈশারি মতো। তখনই সেখানে তাদের সিনিয়র এসে তাদেরকে সিটে বসায়। এইসব দেখে মনে হচ্ছিল যে তাদের মধ্যে একটা মিটিং শুরু হবে। তখনই সেখানে আরেকটি প্রিস্ট চলে আসে যার নাম হচ্ছে আরিয়া। আর এই আরিয়া এখন অ্যানাতে জায়গায় কাজ করছে। কিছুক্ষণ এরকমই কথাবার্তা বলার পর সিনিয়র তাদেরকে বলে উঠলো, অন্য জগৎ থেকে আসা লোকেদের সম্বন্ধে তোমাদের সঙ্গে কিছু কথা বলার আছে। আমি এটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা টেলিপোর্টেশন বন্ধ করে দেবো, কেননা এখন ডার্ক লর্ড হেরে গেছে এবং তার জায়গাটা পুরো সেই সমস্ত অ্যাডভেঞ্চারার গুলো নিয়ে নিয়েছে যারা অন্য জগৎ থেকে এখানে এসেছে। আর যদি এইরকম অন্য জগৎ থেকে আসা লোকেরা এইখানে এসে সমস্ত জায়গায় কবজা করে নেয়, তাহলে আমাদের এই জগতে একদম শান্তি থাকবে না। তখনই ঈশা সবাইকে সেন্সের ব্যাপারে বলে যে সেন্সে অন্য জগৎ থেকে এসেছে, আর সেন্সের মধ্যে একটা ইউনিক স্কিল রয়েছে যার সাহায্যে সে তারই মতো অ্যাডভেঞ্চারারদেরকে তাদের আগের জগতে পাঠিয়ে দিতে পারবে। এই কথাই কেউ সেখানে বিশ্বাসই করতে পারছিল না। ওরা এই টপিকে কথাবার্তা বলছিল, তখনই ওদের সবার লিডার যার নাম হচ্ছে পপ ওখানে চলে আসে। আর এখনই সেন্সের ব্যাপারে আরো কিছু জানতে চায়। লিডার এটা ভাবছিল যে হতে পারে সেন্সে আমাদের শেষ সম্বল। আর এইদিকে অ্যানাতে এবং তাম আবারও সেন্সেকে টানতে টানতে একটা নতুন জায়গায় চলে এসেছে। তারা এমনটা করতে অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিল। তখনই সেখানে বসে থাকে একটি ছেলে তাদের এই অবস্থা দেখে বলে উঠলো, যদি তোমরা আমাকে কিছু টাকা দাও তাহলে আমি তার পরিবর্তে একটা পালোয়ান নিয়ে আসবো যে তোমাদের সব রকম কাজে সাহায্য করবে। আমার এই আইডিয়াটা অনেক বেশি পছন্দ হয়, কেননা এমনটা হলে তাকে আর এই কফিনটা টানতে হবে না। কিন্তু অ্যানা তো এটা সম্বন্ধে কোনো কিছু না ভেবে পুরো 40,000 জেরি নেলকে দিয়ে দেয়। তারপরে নেলটা
টাকাগুলো নিয়ে সেখান থেকে যেতে যেতে বলছে, তোমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি ওই পালোয়ানটাকে এখানে নিয়ে আসছি। তারপরে রাত হয়ে যাওয়ার কারণে ওরা একটা হোটেলে স্টে করেছিল, কিন্তু অ্যানাতে এখনো নেলের অপেক্ষায় ছিল। সেখানকার রিসেপশনিস্ট এসব কথাবার্তা শুনে বলে উঠলো, তোমাদের সঙ্গে নিশ্চয় স্ক্যাম হয়ে গেছে। ওই ছেলেটা এরকমই ভাবে সবাইকে ভুলভাল বুঝিয়ে সবার কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যায়। এই কথা শুনে তামা এবং অ্যানাতের অবস্থা পুরো খারাপ হয়ে যায়, কেননা অ্যানাতে তাকে পুরো 40,000 জেরি দিয়ে দিয়েছিল। তারপরে রিসেপশনিস্ট তাদেরকে এও বলে যে নেল হচ্ছে একটা অনাথ ছেলে, আর সে এরকমই ভাবে লোকেদের পাগল বানিয়ে তার জীবন কাটায়। আসলে বর্তমানে ওকে এটা বোঝানোর মতো কেউ নেই যে কোন কাজটা ভালো আর কোন কাজটা খারাপ। তারপরে আমরা নীলকে দেখতে পাই, তখনই সেখানে কয়েকটা লোক এসে তাকে বন্দি বানিয়ে তার সমস্ত টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। নেলও এটা বুঝতে পারছিল না যে ওরা কারা, তারা নেলকে অনেক মারধরও করেছিল। এইসব দেখে নেল ভাবছিল এখন নিশ্চয়ই আমাকে অন্য জগৎ থেকে আসা হিরোরাই বাঁচাবে। তখনই নেল দেখতে পায় যারা এর সমস্ত কিছু লুটে নিয়েছে তারা অন্য জগৎ থেকে আসা হিরো, আর এখন যেন নেল তাদের সম্বন্ধে কাউকে বলতে না পারে, এই কারণে তারা নেলকে মারার সিদ্ধান্ত নেয়। এমনটা করার জন্য তারা একটা স্পেশাল বয়ফ্রেন্ড দিয়ে যখন নেলকে মারতেই যাচ্ছিল, তখনই সেখানে সেন্সে এসে তার ডাইরেকশনটাকে চেঞ্জ করে দেয়। ওরা এটা জানতো না যে সেন্সে আসলে কে। তখনই তারা বলে ওঠে নেলকে মারার আগে আমরা সেন্সেকে মারবো। সেন্সে এই কথা শুনে অনেক বেশি আনন্দিত হয়ে যায়, কেননা সে তো শুরু থেকেই মরতে চায়। তারপরে সেন্সে তাদেরকে বলে ওঠে, দয়া করে তোমার ওই তীরটা তুমি আমার বুকে মারো। এটা দেখে তারা ভাবছিল সেন্সে নিশ্চয় অনেক বেশি শক্তিশালী, এই কারণে তারা সবাই ভয় পেয়ে সেইখান থেকে পালিয়ে যায়। ভাই লিটারালি সেন্সের মতো ক্যারেক্টার আমার মনে হয় না যে তোমরা অন্য কোনো অ্যানিমেতে দেখতে পাবে। তারপরের দিন আমরা দেখতে পাই অ্যানাতে এবং তামা নেলের কোনো হদিসই খুঁজে পায়নি, আর রাতের বেলায় সেন্সেও সেই রুম থেকে উধাও ছিল। অ্যানাতে এটা ভাবছিল সেন্সে নিশ্চয় অন্য কোনো মেয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিল। এই কথা ভেবে অ্যানাতে সেন্সের উপরে অনেক চেল্লাতে লাগে। তখনই আমরা দেখতে পাই সেখানে নেল চলে আসে। নেলকে দেখা মাত্র তামা রেগে রেগে বলে উঠলো, তুমি আমাদের সঙ্গে স্ক্যাম কেন করেছো? তুমি এক্ষুনি আমাদের টাকা ফিরিয়ে দাও। আমি তোমাদের কোনো মিথ্যে কথা বলিনি, তোমরা তোমাদের গন্তব্যে যাওয়ার জন্য একটা পালোয়ান চেয়েছিলে, নাও এখন আমি তোমাদের সঙ্গে আছি। এরকমই ভাবে নেল তাদের সঙ্গে জয়েন হয়ে যায়। তারপরের দিন আমরা দেখতে পাই এখানে অনেকক্ষণ ধরে হাঁটার পর তামা নেলের হাতে তার দড়িটা দিয়ে দেয় এবং নেলকে কফিনটাকে টানতে বলে। ভাই এত ছোট শরীর নিয়ে নেলকে এই কফিনটাকে টানতে পারবে? কয়েক ঘন্টা ধরে একই রকম ভাবে চলার পর তারা সবাই তামার হোমটাউন দেখতে পায়, কিন্তু যখনই তারা চারজন সেখানে পৌঁছায় তখনই সেখানে অনেকগুলো সৈনিক তাকে চারিদিক থেকে ঘিরে নেয় এবং তাদেরকে নিয়ে গিয়ে একটি জেলের মধ্যে বন্দী করে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে তারা তামাকে সেখানে বন্দী করেনি, তারা তামাকে তাদের সঙ্গে নিয়ে গিয়েছিল। এই কারণে নেল এটা ভাবছিল তামা নিশ্চয়ই পালিয়ে যাওয়া কোনো চোর হবে। আমার মনে হয় এই কারণে আমাদেরকে বন্দী বানানো হয়েছে। এখন এত কিছু ভাবার সময় নেই, আমাদেরকে এখন এখান থেকে বেরোতে হবে। তারপরে নেল তার হাতের কাজের সাহায্যে সেই জেলের তালাটা খুলে দেয়। এমনটা দেখে অ্যানাতে বলে ওঠে, আরে আমি তো এটা কখনো ভাবতেই পারিনি যে আমাদের সঙ্গে এত চালাক একটা চোর আছে। কিন্তু তালা খোলার পরেও তাদের কোনো লাভ হয় না, কেননা সৈনিকরা তাদেরকে আবারও ধরে ফেলে। তারপরে এদের তিনজনকে রাজা সাইবেরিয়ানের কাছে নিয়ে আসা হয়। সেখানে রাজা তাদেরকে বলে উঠলো, তোমাদেরকে আমি বন্দী বানিয়েছি কারণ তোমরা আমার মেয়েকে কিডন্যাপ করেছিলে, এই কারণে তোমাদেরকে এখন মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই কথা শুনে সেন্সেকে বাদ দিয়ে বাকি দুজন অনেক বেশি ঘাবড়ে যায়। তখনই আমরা দেখতে পাই তামা রাজকুমারীর ড্রেস পরে সেখানে চলে আসে। আসলে তামার আসল নাম হচ্ছে মাটিল্ডা। তারপরে তামা তার বাবাকে সমস্ত কথা খুলে বলে যে এরা আমাকে কিডন্যাপ করেনি, এরা সবাই হচ্ছে আমার বন্ধু, আর আমি ভ্রমণে বেরোনোর পর এদের দেখা পেয়েছিলাম। এই সমস্ত কিছু শুনে রাজা তাদেরকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু এটার জন্য একটা শর্ত ছিল। আর এই শর্তটা হচ্ছে এখন থেকে তামা রাজকুমারী হয়ে এখানে থাকবে। তামা এই শর্তে রাজি হয়ে যায়, আমাকে তোমরা ক্ষমা করবে, এখন থেকে আমি তোমাদের সঙ্গে আর ভ্রমণে যেতে পারবো না। তারপরে রাত্রে বেলায় যখন অ্যানাতে এবং বাকিরা খাবার খাচ্ছিল তখনই সেখানে একটি মেয়ে এসে তাদেরকে বলে ওঠে, তোমরা কি সত্যি রাজকুমারীর ম্যাটেলডার বন্ধু? আসলে এই মেয়েটার নাম হচ্ছে ফোমে, যে কিনা আগে রাজকুমারীর জন্য কাজ করতো। তা আমার এইরকম জীবন কাহিনী দেখে এই গল্পটার প্রতি সেন্সের অনেক ইন্টারেস্ট জেগে যায়, কেননা প্রথমবার যখন সেন্সে তামাকে দেখেছিল তখন তামা একটি মনস্টারের হাতে মরে যাচ্ছিল, আর এখন সেন্সে জানতে পায় যে তামা হচ্ছে একজন রাজকুমারী যে শুধুমাত্র তার বাবার কারণে এখন নিজের শহরে বন্দী হয়ে আছে। তারপরে সেন্সে ফোমাকে বলে ওঠে, তুমি আমাকে তামার ব্যাপারে সমস্ত কিছু খুলে বলো। আর এইদিকে আমরা তামাকে দেখতে পাই যে কিনা তার রুমের মধ্যে বসেছিল। তখনই তামা বাইরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, আর এই ব্যক্তিটার নাম হচ্ছে কিরমারা, সরি গাইস এর নাম হচ্ছে কাইবারা। কাইবারাকে দেখা মাত্র রাজা সেখানে চলে আসে এবং কাইবারাকে বলে ওঠে, তুমি কে আর এখানে কেন এসেছো? তারপরে কাইবারা রাজা সিংহাসনে বসে বলে উঠলো, আমি অন্য জগৎ থেকে আসা 7 জন হিরোর মধ্যে একজন, আর আমি ডার্ক লর্ডকে হারিয়েছি, এই কারণে লোকেরা আমাকে ভালোবেসে ফলেন এলজেল গুলটনিও বলে, আর আমি এখন এখানে এসেছি তোমার রাজ্যের উপরে কবজা করার জন্য। আর তাছাড়াও কাইবারা একটা ডেবি হিউম্যানকে খেতে চায়, যেটা হচ্ছে রাজকুমারী মানে আমাদের তামা। এই কথা শুনে রাজা তার সৈনিকদেরকে কাইবারের উপরে হামলা করার আদেশ দেয়, কিন্তু নিমেষের মধ্যে কাইবারা তার স্কিলের সাহায্যে রাজার সৈনিকগুলোকে খেয়ে নেয়। তাই বাধ্য হয়ে রাজা তার সব থেকে শক্তিশালী অ্যাটাক ক্যাট পাম ইউজ করে, কিন্তু এই হামলার পরেও কাইবারার কোনো ক্ষতি হয়নি। আসলে এই হামলাটা হওয়ার আগে কাইবারার পেটের মধ্যে একটা সিল চলে এসেছিল। এইসব দেখে কিং অনেক রেগে যায় এবং কাইবারাকে না ধরে তাকে জানে মারার সিদ্ধান্ত নেয়। তুই আমারই রাজমহলে এসে আমারই লোকেদেরকে মারলি, এমনকি তুই আমার মেয়েকে খাওয়ার কথা বলছিস, এটা অনেক বড় অপরাধ, তাই তোকে আমি এখন বেঁচে থাকতে দিতে পারি না। এই কথা বলে রাজা তার সব থেকে পাওয়ারফুল অ্যাটাক অ্যাপিয়ার করে এবং আস্তে আস্তে কাইবারার দিকে এগিয়ে যায়, কিন্তু কাইবারাও এটার জন্য রেডি ছিল। তারপরে তারা দুজনে যখন একে অপরের উপর হামলা করতেই যাচ্ছিল
যাচ্ছিল তখনই সেখানে তামা চলে আসে এবং বলে ওঠে, বাবা এই লড়াই আমি তোমার সাহায্য করব। তখন রাজা তামাকে বলে উঠলো, তুমি দূরেই থাকো, তুমি লিওনের জায়গায় কখনোই নিতে পারবে না। আর এইদিকে এখন ফমি সবাইকে বলছে, আগে তামার একটা টুইন ব্রাদারও ছিল যার নাম ছিল লিওন, কিন্তু আজ থেকে প্রায় কিছু বছর আগে একটা প্রাকৃতিক দুর্যোগের কারণে তামার মা এবং লিওন মারা গেছিল। তারপর থেকে রাজা অনেক দুঃখিত হয়ে থাকতো, কেন রাজা এটা ভাবতো যে আমার পরে এই রাজ্যটাকে কে সামলাবে। এসব কথা ভেবে তামা তার চুলটাকে কেটে নেয় এবং সে মার্শাল আর্ট শেখার পর সে নিজেকে এত শক্তিশালী করার কথা ভেবেছিল যাতে সে তার বাবার চোখে দক্ষ হতে পারে। কিন্তু তার বাবা এটা ভাবতো যে তামা হচ্ছে একটি মেয়ে, এই কারণে সে রাজকার্য কখনোই সামলাতে পারবে না। আর এদিকে রাজা এখনো তামাকে সেখান থেকে দূরে থাকতে বলছে, কিন্তু তামা তার বাবার কোনো কথা না শুনে নিজেকে প্রমাণ করার জন্য কাইবারের উপরে হামলা করে দেয়। কিন্তু তখনই কাইবার তার স্কিলের সাহায্যে যখন তামাকে খেতেই যাচ্ছিল তখনই রাজা মাঝখানে এসে তামাকে ধাক্কা দিয়ে তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু এরই মধ্যে রাজার একটা হাত কাইবারে খেয়ে নিয়েছে। ক্ষমা করবে রাজকুমারী, আমি তো তোমাকে খেতে চেয়েছিলাম, কিন্তু তোমার বাবা হঠাৎ করে মাঝখানে চলে এলো। এই কথা শোনা মাত্রই তামা অনেক বেশি রেগে যায়। তারপরে তামা কাইবারের উপরে হামলা করার জন্য অনেক বেশি উত্তেজিত হয়ে যায়। তখনই সেখানে রাজের একটি শাহী গার্ড এসে তামাকে অজ্ঞান করে সেইখান থেকে নিয়ে চলে যায়। ওই শাহী গার্ডটা তামাকে অ্যানাথের কাছে নিয়ে এসে বলে ওঠে, অন্য জগৎ থেকে আসা একটি অ্যাডভেঞ্চারার রাজমহলে হামলা করে দিয়েছে আর বর্তমানে রাজা এখন তার কবজায় আছে। আর এইদিকে কাইবারা রাজাকে নিয়ে এসে রাজ্যের লোকেদের সামনে এটা বলে ওঠে, এখন থেকে আমি হচ্ছি তোমাদের রাজা, আর আমার খিদে মেটানোর জন্য প্রতিদিন আমাকে একটি করে মেয়ে দিতে হবে। আর তোমাদের মধ্যে যদি কেউ এটার বিপক্ষে দাঁড়িয়ে যায় তাহলে আমি তোমাদের সবাইকে জানে মেরে দেবো। কিন্তু কাইবারার মুখ থেকে এমনটা শোনার পরে সেখানকার একটি লোক কাইবারার বিপক্ষে দাঁড়িয়ে যায়। তখনই কাইবারা সবার সামনে সে ব্যক্তিটাকে নিমেষের মধ্যে খেয়ে নেয়। এটা দেখার পর লোকজনেরা ভয় পেয়ে এইদিক ওইদিকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু এটা তো কোনো লাভ ছিল না, কেননা কাইবারার মনস্টার গুলো এই রাজ্যে চারিদিকে ছড়িয়েছিল। আর এইদিকে আমরা দেখতে পাই তামার জ্ঞান ফেরার মাত্রই সে তার বাবাকে বাঁচানোর জন্য বেরিয়ে যায়, কিন্তু সেখানে বেয়ার তাকে আটকে নেয়। তারপরে সবাই তামাকে বোঝাতে লাগে যে তুমি একাই কখনো জিততে পারবে না। এনাতে তামাকে এও বলে যে তোমার মা এবং লিওন এই জগৎ থেকে চলে যাওয়ার পর এখানে একমাত্র তুমিই আছো যাকে এই রাজ্যটাকে সামলাতে হবে, এই কারণে তোমাকে এখন এখানে থাকা উচিত। তারপরে আমরা দেখতে পাই সেন্সে নের এবং এনাতেকে নিয়ে কাইবারার গার্ডদের কাছে চলে যায়। সেখানে গিয়ে সেন্সে সেই গার্ডগুলোকে বলে উঠলো, আমার একটা মনের ইচ্ছা আছে, আমি এটা চাই যে কিং কাইবারা আমাকে খেয়ে নেয়, আর এমনটা হলে সত্যি আমি অনেক বেশি আনন্দ পাবো। প্রতিবারের মতো আবার এই কথা শুনে এনাতে এবং নের অনেক বেশি অবাক হয়ে যায়। আর শুধু তাই না, এই কথা শুনে মনস্টাররাও ভাবছিল এ নিশ্চয় পাগল হয়ে গেছে যে কিনা নিজে খাবার হওয়ার জন্য এগিয়ে এসেছে। তারপরে গার্ডরা এদেরকে আবারও জেলের মধ্যে পাঠিয়ে দেয় ততক্ষণের জন্য যতক্ষণ না কিং কাইবার এদেরকে ডাকছে। আর এদিকে ব্রিয়ার যখন তামার জন্য খাবার নিয়ে আসে তখন ব্রিয়ার দেখতে পায় যে তামা সেখানে নেই। আর এদিকে কাইবারকে অনেক খিদে লেগে গেছে আর সে এখন এটা ভাবছিল যে আমি এখন কোন ডেমি হিউম্যানকে খাবো। তখন সেখানে কাইবারের গার্ড এসে কাইবারকে সেন্সের সম্বন্ধে বলে যে সেন্সে নিজেই আপনার খাবার হতে চায়, কিন্তু এটার উত্তরে কাইবারে কিছু বলতো তার আগে তামা এসে তার গার্ড গুলোকে মেরে দেয়। তামাকে সেখানে দেখে রাজা তামাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে, কিন্তু তামা মনে মনে এত বেশি জেদ করে নিয়েছিল যে সে ওইখান থেকে এক পাও নড়তে রাজি হয় না। তারপরে তামা বারবার কাইবারের উপরে হামলা করে দেয়, কিন্তু কাইবারার শক্তির আগে তামার শক্তি কিছুই না, এই কারণে তামা বেশিক্ষণ তার সামনে টিকতে পারলো না। তারপরে আমরা জানতে পারি আসলে কাইবারা যাদের বডি খায় তাদের শক্তিগুলো সে নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেয়, আর যেহেতু সে রাজার হাত খেয়ে নিয়েছিল এই কারণে সে রাজারও কিছু স্কিল পারফর্ম করতে পারবে। আর এইদিকে সেন্সে জেলের মধ্যে বসে অনেক বেশি বোর হয়ে গিয়েছিল, এই কারণে তারা বাইরে বেরিয়ে রাজমহলের চারিপাশে ঘোরাঘুরি করতে লেগেছে এবং তারা এরকমই ভাবে ঘুরতে ঘুরতে রানীর রুমে গিয়ে পৌঁছায়। কিছুক্ষণ ধরে সেখানে আশেপাশে দেখার পর সেন্সের নজর একটা ড্রয়ারের মধ্যে পড়ে, আর এই ড্রয়ারটাকে নের অতি সহজে খুলে দেয়। আর এই ড্রয়ারের ভেতরে অনেক পুরানো একটা নোটবুক পড়েছিল। আর এইদিকে কাইবারা রাজা শক্তিগুলো ইউজ করে তামার উপরে একের পর এক হামলা করতেই থাকে। এরকমই কিছু সময় চলার পর কাইবারা তামাকে অনেক ঘায়ল করে দেয়। তুমি যদি তোমার বাবার কথা শুনতে তাহলে তোমার এরকম অবস্থা কখনোই হতো না। তখনই আমরা তামার একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে তামার ভাই লিওন ডেলি মার্শাল আর্টের প্র্যাকটিস করতো, আর সে ডেলি এমনটা করতো কারণ সে যেন তার বাবার মতো একজন শক্তিশালী হতে পারে এবং তার বাবার পরে সে যেন রাজকার্য সামলাতে পারে। তামা এই কথাগুলো ভেবে আরেকবার উঠে দাঁড়ায়। এমনটা দেখার পরে কাইবারার এক্সাইটমেন্ট আরো বেশি বেড়ে যায় তামাকে খাওয়ার জন্য। আর তামার এই হার না মানার ইচ্ছা দেখে কাইবারা অনেক বেশি ইমপ্রেস হয়ে বলে ওঠে, আমি আগের জগতে অনেক ধনী একটা পরিবার থেকে বিলং করতাম, আমার কাছে খাবার খাওয়ার জন্য নানান রকমের খাবার থাকতো, কিন্তু দুনিয়া সব রকম খাবার খাওয়ার পরে এই ধরনের খাবারের প্রতি কাইবারা ঘৃণা করতে লেগেছিল। এই কারণে কাইবারা নতুন কিছু টেস্ট করার জন্য তার একটা চাকরানিকে মেরে দিয়েছিল যাতে সে তাকে খেয়ে টেস্ট করতে পারে, কিন্তু তাকে এমনটা করতে আটকে দেওয়া হয়েছিল। তারপরে আমি যখন একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন একটা ট্রাক এসে আমাকে উড়ে দিয়েছিল, আর এরকম ভাবেই আমি এই জগতে এসেছি। আর এখন কাছে আমার যে শক্তিটা আছে তার সাহায্যে আমার যেটা ইচ্ছা হবে আমি সেটা অনায়াসে খেতে পারবো। নিজের সব রকম অতীতের কথা শুনে কাইবারা যখন তামাকে খাওয়ার জন্য এগিয়ে যাচ্ছিল তখনই সেখানে সেন্সে চলে আসে। ভাই আমার তো মনে হচ্ছে সেন্সে এখানে আসতে অনেক লেট করে দিয়েছে, কিন্তু সেন্সে এখানে আসার পর তাকে বলে ওঠে, ভাই তোমার লাইফ স্টোরিটা তো একদম বেকার, তোমার এই অতীতের কথা শুনে আমার কান থেকে তো রক্ত বেরিয়ে গেল। কাইবারা তো এটা বুঝতে পারছিল না হঠাৎ করে এই ব্যক্তিটা কোথা থেকে চলে এলো। তারপরে কাইবারাকে খাওয়ার জন্য পারমিশন দেয়, কিন্তু সে এমনটা করতে পারলো না কেননা এত চিন্তিত একটা ব্যক্তিকে তার বড় মুখটা খেতে অস্বীকার করছে। তখনই আমরা দেখতে পাই সেখানে নেইল এবং অ্যানাতে এসে তাকে বলে ওঠে, তুমি
যদি এই সমস্ত কিছু বন্ধ করে না দাও তাহলে সেন্সে তোমাকে আবারও আগে জগতে পাঠিয়ে দেবে। এটা শুনে সেন্সে বলে উঠলো, আরে এমন একটা কুৎসিত গল্পের জন্য আমি আমার নোবেলের পাতা নষ্ট করতে পারবো না। এটা শুনে অ্যানাতে অবাক হয়ে যায়। কাইবারা তার এত বড় অপমান সহ্য করতে না পেরে সে তার ফুল পাওয়ারে আসতে লাগে এবং বলে ওঠে, তোমরা হয়তো আমার আসল শক্তির সম্বন্ধে জানো না, এখন তোমাদের মধ্যে কেউ আর এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। আর এদিকে সেন্সে তামা স্টোরিতে নোবেল লিখে দিয়েছিল। তারপরে সেন্সে সেই নোবেলটা তামাকে খোলার জন্য বলে। নোবেলটা খোলা মাত্র ঠিক এমনটা হয় যেমনটা ঠিক আগের বারে হয়েছিল। কিন্তু অ্যানাতে এটা বিশ্বাস করতে পারছিল না যে সেন্সের এই ম্যাজিকটা শুধুমাত্র অন্য জগতের লোকেদের ছাড়াও এই জগতের লোকেদের উপরও কাজ করছে। সেন্সে এখন তামার জীবন কাহিনীটাকে এক্সপ্লেন করতে লাগে। তুমি হচ্ছে সেই রাজকুমারী যার মা এবং ভাই মরে যাওয়ার পর তুমি তোমার বাবার শেষ সম্বল হতে চেয়েছিলে, কিন্তু তবুও তোমার বাবা তোমাকে কখনো এমনটা করার জন্য সুযোগ দেয়নি। তাই এখন এই সমস্ত কিছু তোমার উপরেই আছে। তুমি কি তোমার বাবার নজরে একজন ভালো রাজকুমারী হতে চাও, নাকি তোমার ভাইয়ের জায়গায় তুমি এই রাজ্যটাকে সামলাবে? তারপরেই আমরা দেখতে পাই তামার হাতের মধ্যে ডিভাইন বেস্ট কাজ উজ্জ্বল হতে লাগে। আর এই মার্কটা তার হাতের মধ্যে ছোটবেলা থেকেই ছিল। লিওনো এই মার্কটা সম্বন্ধে জানতো, কিন্তু তামা কখনোই এটা সম্বন্ধে তার বাবাকে কিছু জানাতে চায়নি। কিন্তু রাজা আগে থেকে তো এই মার্কটা সম্বন্ধে সমস্ত কিছু জানতো, কিন্তু এখন রাজা এটা নিয়ে আফসোস করছে, কেননা রাজা তামাকে এটা কখনো শেখায়নি যে সে এই শক্তিটাকে কিভাবে ব্যবহার করবে। ফাইনালি তামা এখন লড়াই করার জন্য পুরো রেডি হয়ে যায়। কিন্তু কাইবারা এটা ভাবছিল তামা যা খুশি তাই করে নিক, কিন্তু তামা কখনো আমার সামনে এক মুহূর্ত টিকতে পারবে না। কিন্তু এইবারে এমনটা কিছুই হয় না। তামা সবার প্রথমে ক্যাট ডিস্ট্রাকশন ইউজ করে কাইবারার নজর এদিকে ওদিকে টেনে নেয়। তারপরে তামা ডিভাইন কার্সের শক্তি ইউজ করে কাইবারার বডি থেকে হাত পুরো এপার ওপার করে দেয়। আর এমনটা করার পরে কাইবারা সঙ্গে সঙ্গে মরে যায়। তারপরে তামার হাত থেকে সে মার্কটা গায়েব হয়ে যাওয়ার জন্য তামা সেখানে অজ্ঞান হয়ে যায়। আর এইদিকে সেন্সে কুইনের রুম থেকে নেওয়া সেই নোটবুকটা রাজাকে ফিরিয়ে দেয়। তারপরে রাজা সেন্সেকে বলে ওঠে, তুমি বিনা কোনো অনুমতি ছাড়া কুইনের রুমের মধ্যে কেন গিয়েছিলে? হ্যাঁ আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, আপনি চাইলে এমনটা করার জন্য আমাকে ফাঁসি দিয়ে দিতে পারে। এটা শুনে কিং বলে উঠলো, না আমি এমনটা কখনোই করবো না। এই কথা শুনে সেন্সে একটু উদাস হয়ে যায়। তারপরে ব্রিয়ার্ড সেখানে এসে বলে ওঠে, প্রিন্সেস ম্যাটিল্ডার পাওয়ার এখন গায়েব হয়ে গেছে, কিন্তু যে পাওয়ারটা উনি এখন ইউজ করেছে সেটা ইনকমপ্লিট ছিল। এর মানে হচ্ছে তামা এই শক্তিটাকে পুরোপুরি ভাবে জোর লাগিয়ে ইউজ করেনি, অথবা হতে পারে প্রিন্সেস ম্যাটিল্ডা এমনটা করতে পারেনি। ওরা যখন এই টপিকে কথাবার্তা বলছিল তখনই হঠাৎ করে কাইবারা আবারও জীবিত হয়ে যায়। কাইবারাও এটা বুঝতে পারছিল না যে এমনটা কি করে হলো। তখনই কাইবারার মনে পড়ে যায় যে সে ডার্কলর্ডকে হারিয়ে সে তার বডি পার্ট গুলো খেয়েছিল, যার কারণে কাইবারার শরীরে এখন ডার্কলর্ডের মতো পাওয়ার চলে এসেছে। এই কারণে সে আবার রিভাইভ হয়ে গিয়েছিল। কাইবারা এটা জেনে অনেক বেশি আনন্দিত হয়েছিল যে তাকে আর কেউ মারতে পারবে না। আর কাইবারা আস্তে আস্তে ডেমনে ট্রান্সফর্ম হতে লাগে। কিন্তু ঠিক তখনই আমরা দেখতে পাই পেছন থেকে বার্ডেলিয়া এসে মাত্র একটি স্ল্যাশে কাইবারার বডি থেকে তার মাথাটা পুরো আলাদা করে দেয়। আসলে বার্ডেলিয়া কাইবারাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছিল, কিন্তু মাথা কাটার পরেও কাইবারা হাসতে হাসতে বলে উঠলো, তোর বাবার বডিটা পুরো টেস্টি ছিল, এই কারণে আমি তাকে তিলে তিলে মেরেছি। এই কথা শুনে বার্ডেলিয়া অনেক রেগে যায় এবং তার সব থেকে পাওয়ারফুল অ্যাটাক দিয়ে কাইবারার পুরো অস্তিত্ব মিটিয়ে দেয়। তারপরে সেন্সে এসে বার্ডেলিয়াকে জিজ্ঞেস করে, তোমার বাবাকে যারা মেরেছে তাদের মধ্যে একজনকে মেরে তুমি কি এখন খুশি আছো? যেহেতু বার্ডেলিয়া অন্য জগৎ থেকে আসা লোকেদের অনেক বেশি ঘৃণা করতো, এই কারণে বার্ডেলিয়া আরেকবার সেন্সেকে ধমকি দিয়ে বলে ওঠে, তুমি যদি আমার কাছে আসার চেষ্টা করো তাহলে আমি তোমাকে জানে মেরে দেব। এই কথা বলে বার্ডেলিয়া সেখান থেকে চলে যায়। বার্ডেলিয়া স্টোরি সেন্সেকে অনেক বেশি ভালো লাগছে, এই কারণে সেন্সে তার উপরেও একটা নোবেল লিখতে চায়। তারপরের দিন সকালে যখন তারা সেখান থেকে চলে যাচ্ছিল তখন তামা তাদের কাছে আসেনি, কেননা সে এখন এখানে থেকেই এই রাজ্যকে সামলানোর দায়িত্ব নিতে চলেছে। তারপরে কিং তামার কাছে এসে বলে ওঠে, তুমি আমার জন্য তোমার জীবনটাকে নষ্ট করো না, কেননা এই রাজ্যটাকে সামলানোটা আমার দায়িত্ব। আমার মনে হয় ওরা এখনো বেশি দূর যায়নি। এই কথা শুনে তামা অনেক আনন্দিত হয়ে যায় এবং তাড়াতাড়ি ওদের তিনজনকে খোঁজার জন্য বেরিয়ে যায়। আর এইদিকে নীল বেচারা একাই সেন্সের কফিনটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, কিন্তু নীলের স্পিড অনেক স্লো ছিল। এই কারণে সেন্সে উঠে বসে নীলকে বলে উঠলো, কি হলো তোমার পায়ে কি একদম জোর নেই? এত আস্তে আস্তে কেন টানছো? একটু জোরে টানো। এই কথা শুনে নেল অনেক রেগে যায় এবং বলে ওঠে, তুমি তো শুধু কফিনে বসে আরাম করছো, তার উপরে তুমি আমাদেরকে কথা শোনাচ্ছ। এসবের মধ্যে খুঁজতে খুঁজতে তামা তাদের কাছে পৌঁছে যায়। তামাকে দেখে এরা অনেক আনন্দিত হয়ে যায়। এরকম ভাবে তারা চারজন আবারও ভ্রমণে বেরিয়ে যায়। এরকমই কয়েক ঘন্টা চলার পর তারা একটা নতুন শহরে গিয়ে পৌঁছায়। এখানে অনেক বছর পুরানো একটা গাছও রয়েছে। আর এই গাছটাকে এখানকার শহরের লোকেরা ওয়ালটি নাম দিয়েছে এবং শোনা যায় এই টাউনটা অনেক বেশি সুন্দর। কিন্তু তারা যখন এই শহরের ভেতরে যায় ওরা তাদের সামনে অনেক বড় একটা ক্যাসিনো দেখতে পায়। আর এই সমস্ত জায়গার মধ্যে জুয়ারি এবং মাতাল লোকে ভরপুর। এমনটা দেখে তারা অনেক অবাক হয়ে গিয়েছিল, কারণ এই জায়গাটা তারা যেমন ইমাজিন করেছিল সেটা তার থেকে অনেকটাই আলাদা। তারপরে এই টাউনের একটি বয়স্ক লোকের কাছ থেকে এরা জানতে পারে এই জায়গাটা আগে অনেক শান্ত এবং অনেক সুন্দর ছিল। তারপরে কিছু জুয়ারি লোক এসে এখানে একটা ক্যাসিনো বানিয়ে দেয় আর সবাইকে জুয়া খেলার অভ্যাস ধরে দেয়। এখন ভিন্ন ভিন্ন জায়গা থেকে এখানে লোকেরা আসে শুধু জুয়া খেলার জন্য। আর ওয়ালটিরও পাতা আস্তে আস্তে ঝরে যাচ্ছে। যদি তাড়াতাড়ি কিছু করা না যায় তাহলে এই গাছটাও শুকিয়ে যাবে।
কিন্তু এইদিকে সেন্সে অনেক বেশি বিরক্ত হয়েছিল, কেননা তার বিষাক্ত ট্যাবলেট গুলো শেষ হয়ে গেছে। তখনই আমরা সেখানে অনুজগৎ থেকে আসা আরেকটি লোককে দেখতে পাই, যাকে দেখে কাইবারার মতো তো মনে হচ্ছিল না, কেননা তাকেও এই শহরের এরকম অবস্থা দেখে মোটেও ভালো লাগছিল না। সেও এই শহরটার জন্য কিছু করতে চাইছিল, যাতে এই শহরটা আবারও আগের মতো হয়ে যায়। তারপরের সিনে আমরা দেখতে পাই সেন্সে কয়েকটি মাতালের কাছে চলে যায় এবং তাদের কাছ থেকে সব থেকে পাওয়ারফুল পয়েন্ট চায়, যেটা খেয়ে যেন সেন্সের কিডনি নিমেষের মধ্যে খারাপ হয়ে যায়। তখন একটা মেয়ে পেছন থেকে এসে সেন্সেকে বলে উঠলো, যদি মার্গদর্শন করতে চাও তাহলে আমার সঙ্গে চলো। তারপরে সেই মেয়েটা সেন্সেকে তার বারের মধ্যে সেন্সেকে কিছু ড্রিঙ্ক দেয়, আর শুধু তাই না, সেন্সেকে একটু এন্টারটেইন করার জন্য সে ডান্সও করে। এদিকে অ্যানাতে সেন্সের কথা ভেবে অনেক কান্নাকাটি করছিল। তখনই সেই মেয়েটা নেশাগ্রস্ত অবস্থায় সেন্সেকে তাদের কাছে নিয়ে আসে। এমনটা দেখার পর অ্যানাতে এবং তামা অনেক বেশি অবাক হয়ে যায়। তারপরে সেন্সেকে সেখানে রেখে মেয়েটা সেখান থেকে চলে যায়। তারপরে সে বয়স্ক লোকটা বলে উঠলো, এই মেয়েটা চালচলন খুব একটা ভালো নয়, এইরকম ভাবে লোকদেরকে নেশা লাগিয়ে তাদেরকে নিজের বশে করে নেয়। বয়স্ক লোকটা এও বলে যে কয়েক বছর আগে ক্যাসিনো মালিক যখন এখানে ক্যাসিনো বানিয়েছিল, তখন তার ঠিক পাশে একটা বারও বানিয়েছিল। তারপরের দিন সকালে আমরা দেখতে পাই সেন্সে চুপচাপ সেই মেয়েটার বাড়ির দিকে যেতে লাগে। অ্যানাতো সেন্সেকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ইয়ামাতো এসে তাকে বলে এমনটা করে কোনো লাভ নেই, সেন্সে এখন পুরোপুরি ভাবে ওই মেয়েটার কবজায় আছে। আর এইদিকে আমরা সেন্সেকে সেই বারের মধ্যে দেখতে পাই। তখনই আমরা জানতে পারি এই মেয়েটার নাম হচ্ছে অ্যাসে। রাত্রিরে যা কিছু হয়েছে তার জন্য সেন্সে অ্যাসেকে ধন্যবাদ জানায়। তারপরে সেন্সে অ্যাসেকে জিজ্ঞেস করে, তোমার কাছে কি এমন কোনো ড্রিঙ্ক আছে যেটা খাওয়ার সঙ্গে সঙ্গে আমি মরে যাব? এরকমই কথাবার্তার মধ্যে অ্যাসে সেন্সেকে বলে ওঠে, লোকেরা বলা বলি করে ওয়ালট্রি এর মধ্যে একটা স্পিরিট আছে, আর ওই স্পিরিটটা এখন অব্দি গাছটাকে বাঁচিয়ে রেখেছে। তখনই আমরা দেখতে পাই সেখানে ক্যাসিনো মালিক তার কিছু লোকদেরকে নিয়ে সেখানে চলে আসে, আর ওরা এখানে আসার পর কথাবার্তা বলতে লাগে যে কিভাবে এখানকার লোকজনদেরকে জুয়া খেলার অভ্যাসটা আরো বেশি পরিমাণে ধরাতে পারবো। অ্যাসে তখন সেখানে এসে ক্যাসিনোর মালিককে বলে উঠলো, আমার সঙ্গে করা সেই ডিলটা আপনার মনে আছে তো? আসলে অ্যাসে ক্যাসিনোর মালিককে অনেক বেশি টাকা দিয়েছিল যাতে সে শহরের লোকদেরকে এই ক্যাসিনো থেকে দূরে রাখতে পারে, কিন্তু এখন এর লোভ অনেক বেশি বেড়ে গেছে। এই কারণে সে তারই একটা লোক চাবুকে পাঠিয়ে দেয় শহরের লোকদেরকে ক্যাসিনোর মধ্যে আনার জন্য। এসব দেখে অ্যাসে সেই লোকটাকে আটকানোর চেষ্টা করে, এমনটা হয়ে যায় তাহলে শহরটা পুরোপুরি ভাবে নষ্ট হয়ে যাবে। কিন্তু যখন তারা বাইরে আসে তখন তারা দেখতে পায় ক্যাসিনোটাকে ইয়ামাতো ভেঙে ফেলেছে। ইয়ামাতোকে এমনটা করতে দেখে তারা ইয়ামাতোকে মারার জন্য এগিয়ে যায়, কিন্তু ইয়ামাতোর শক্তি এতটাই বেশি ছিল যে নিমেষের মধ্যে তাদের সবাইকে মেরে দেয়। এইসব দেখে ক্যাসিনোর মালিক অনেক ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এমনটা হওয়ার পর শহরবাসীরা অনেক আনন্দিত হয়ে গিয়েছিল, কেননা এত বছর ধরে চলে আসে জটিল সমস্যাটাকে ইয়ামাতো নিমেষের মধ্যে শেষ করে দিল। এমনটা করার জন্য অ্যাসে ইয়ামাতোকে ধন্যবাদ জানায়, কিন্তু ইয়ামাতের সাথে সাথে শহরের বাকি লোকেরা বলে ওঠে যে অ্যাসেও ক্যাসিনোর মালিকের সঙ্গে মিশেছিল, এই কারণে তারা অ্যাসেকে অনেক খারাপ খারাপ কথা শোনায়। তখন সেখানে সেন্সে এসে তাদেরকে বলে ওঠে, তোমরা পুরো ভুল ভাবছো, অ্যাসে যদি এখানে না থাকতো তাহলে এতদিনে নিশ্চয়ই তোমরা সেই ক্যাসিনোর মধ্যে মাতলামো করে বেড়াতে। ইয়ামাতো এটা শোনার পর নিজেকে অনেক ছোট ভাবছিল, কেননা সে কিছুক্ষণ আগে অ্যাসেকে খারাপ ভাবছিল, কিন্তু সেন্সের বোঝানোর পরে ইয়ামাতো ছাড়া সেখানকার বাকি লোকেরা এটা বিশ্বাস করেনি। এই কারণে তাদের সবার কথার জন্য অ্যাসে সে শহর ছেড়ে বাইরে চলে যায়। তারপরে সে বয়স্ক লোকটা ইয়ামাতোকে ধন্যবাদ জানায় এবং ইয়ামাতোকে বলে ওঠে, তুমি কি আমার জন্য ওই ওয়ালট্রির নিচে বসে থাকা সেই মাতালদেরকে তাড়াতে পারবে? কেন ওরা ওয়ালট্রির পাতা বিক্রি করে অনেক বেশি টাকা ইনকাম করছে। এসব শুনে ইয়ামাতো বুঝতে পারে আসলে এই শহরের লোকেরা নিজেরা এই ওয়ালট্রির পাতা বিক্রি করে টাকা ইনকাম করতে চায়। ইয়ামাতো এখানে যত কিছু করেছে শুধুমাত্র ওই ওয়ালট্রিটাকে বাঁচানোর জন্য, কিন্তু এখানকার লোকেরা তো এখন সেই একই জিনিস শুরু করতে চায় যাতে ওয়ালট্রিটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই সমস্ত কিছু দেখা এবং শোনার পরে আমাতে বুঝতে পারে এখানকার লোকেরাই সব থেকে বেশি খারাপ। আর এইদিকে আমরা দেখতে পাই সেন্সের টিম এখন এই শহর ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তখনই নেলের নজর ওয়ালট্রির উপরে পড়ে, যার সমস্ত পাতাগুলো ঝরে ঝরে পড়ছিল, এবং দেখতে না দেখতে কিছুক্ষণের মধ্যে ওয়ালট্রির সমস্ত পাতা ঝরে যায় এবং গাছটাও শুকিয়ে যায়। এসব দেখে বয়স্ক লোকটা অনেক ঘাবড়ে যায়। তারপরে সেন্সের সামনে আমরা ওয়ালট্রির স্পিরিটকে দেখতে পাই, যে কিনা আর অন্য কেউ নয়, অ্যাসে ছিল। অ্যাসের নজরে শুধুমাত্র সেন্সেই ছিল, যে তাকে বুঝতে পেরেছিল। এই কারণে অ্যাসে যাওয়ার আগে সেন্সেকে ধন্যবাদ জানিয়ে সেন্সেকে একটা অনেক মূল্যবান উপহার দিয়ে চলে যায়। আর এই মূল্যবান জিনিসটা হচ্ছে বিষাক্ত ট্যাবলেটের একটা বোতল, যার মধ্যে থেকে বিষাক্ত ট্যাবলেট কখনো শেষ হবে না। এমনটা দেখে আমার মনে হচ্ছে এইবারের নিশ্চয়ই সেন্সের মরার ইচ্ছাটা পূর্ণ হবে। তারপরে ওদের পুরো টিম অন্য একটা টেম্পলে যাওয়ার জন্য এগিয়ে যায়, আর তারা শর্টকাটে সেখানে পৌঁছানোর জন্য মরুভূমির মধ্যে থাকা একটি রাস্তা বেছে নিয়েছে। অতিরিক্ত গরমের কারণে সবার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আমাদের সেন্স অনেক আনন্দিত ছিল, সে বলে উঠলো, যদি আজ আমি এই গরমে ভরা মরুভূমিতে মরে যাই তাহলে কতই না ভালো হবে। তখনই সেখানে নীর বলে উঠলো, আমরা এখন যে মরুভূমিতে আছি আমি আগে এখানে থাকতাম, এক কথায় বলতে পারো এটা হচ্ছে আমার হোম টাউন। তারপরে ওরা যখন এগুলো নিয়ে আলোচনা করতেই ছিল তখনই সেখানে কিছু রাইডার চলে আসে। তারা বলে ওঠে, তোমরা এখন আমাদের টেরিটরির বর্ডারে দাঁড়িয়ে আছো, আর এইখান থেকে আগে যাওয়ার জন্য আমাদেরকে টোল ট্যাক্স দিতে হবে। প্রচন্ড গরমের কারণে তামা এবং অ্যানাতের অবস্থা পুরো খারাপ হয়েছিল, আর তার উপরে এদের কথা শুনে এরা অনেক রেগে তাদের উপরে হামলা করে দেয়। কিন্তু সেই একই গরমের কারণে আমাদের সেন্সের অবস্থা এদিকে খারাপ হয়ে গেছে। এটা দেখে ওদের লিডার, যার নাম হচ্ছে তরু, সেন্সেকে একটা সঠিক নিশানা ভেবে তার দিকে এগিয়ে আসে। এইটা দেখে নের ফাইট করে সেন্সেকে বাঁচানোর কথা ভাবছিল, কিন্তু ভাই ভয়ের কারণে এর অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছিল। নের এতটাই
ভয় পেয়ে গিয়েছিল, যার কারণে সে তার তরোয়ালটা বেরি করতে পারলো না। নেরকে সামনে দেখে তরু বলে উঠলো, ওই ছোটু সামনে থেকে সরে যা, নইলে আমার বিছুর বিষ এমন ভাবে তো শরীরে দেবো যার কারণে তুই পুরো তিলে তিলে মরে যাবি। এই কথা শোনা মাত্র সেন্সে তরুর পেছনে এসে বলে ওঠে, ভাই তুমি ওকে যেভাবে মারার কথা বললে তুমি প্লিজ আমাকে অমনি করে মেরে দাও, এমনটা করলে আমি তোমার কৃতজ্ঞ থাকবো। এই কথা শুনে তরু সেন্সের মরা ইচ্ছাটাকে পূরণ করার জন্য তার বিচ্ছুর বিষ সেন্সের শরীরে ঢুকে দেয়। তরু এটা ভাবছিল যে সেন্সে তো এবারে খাল্লাস। তখনই আমরা দেখতে পাই সবকিছু উল্টো হয়ে যায়, কেননা সেন্সের বডিতে আগে থেকে অনেক বিষ ছিল, যার কারণে সমস্ত বিষ সেই বিচ্ছুর গায়ে চলে যায়। আর সেন্সের বডিতে যে বিষটা ছিল সেটা সামনে এই বিচ্ছু টিকতে পারলো না। এসব দেখে তরু রেগে যখন সেন্সের উপরে হামলা করতে যাচ্ছিল, তখনই তারা সবাই সেখানে নেকড়ের আওয়াজ শুনতে পায়। নেকড়ের আওয়াজ শুনে তারা সবাই ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু যাওয়ার সময় তরু সেন্সেকে বলে ওঠে, আমি আমার বিচ্ছুর বদলা আবারও নিতে আসবো। তারা সেখান থেকে চলে যাওয়ার পরে নের লজ্জিত মুখে সেন্সের কাছ থেকে ক্ষমা চায়, কেননা সে তাদের সঙ্গে লড়াই করার বদলে শুধু ভয় পেয়ে দাঁড়িয়েছিল। কোনো ব্যাপার নয়, তুমিও তাড়াতাড়ি তোমার তরোয়ালটা চালাতে শিখে যাবে। তখনই আনাতে নেরকে বলে ওঠে, তুমি যদি সত্যি এই জায়গাটা সম্বন্ধে অনেক কিছু জানো তাহলে সবার প্রথমে আমাদের সবাইকে কোনো একটা সুরক্ষিত জায়গায় নিয়ে চলো। সন্ধ্যা হওয়ার আগে নীর তাদের সবাইকে একটি ছোট্ট ঘরের কাছে নিয়ে আসে। সেখানকার কিছু বাচ্চারা নেরকে দেখে চিনে নেয়, কেননা আমাদের নেরও ছোটবেলায় এখানে থাকতো। এই জায়গার কেয়ারটেকার ছিল একটি বয়স্ক মহিলা। সেও নেরকে দেখে অনেক আনন্দিত হয়েছিল এবং বলে ওঠে, অবশেষে তুমি আবারও এখানে ফিরে এলে। তারপরে তারা 4 জন ভেতরে যায়, যেখানে তাদের সবার জন্য আগে থেকে খাবার রেডি ছিল। আর এই মরুভূমির মধ্যে এদের কাছে এত ভালো খাবার আছে কারণ প্রতিদিন রাত্রিরে কোনো একজন এখানে ফলমূল রেখে যায়। তারপরে তারা আবারও সেই নেকড়ের আওয়াজ শুনতে পায়। এই আওয়াজটা শুনে তারা সবাই অ্যালার্ট হয়ে যায়। তারা এই আওয়াজটা শুনে ভয় পাচ্ছে, কারণ এই নেকড়েটা এই মরুভূমির এমন একটা শিকারী যে কিনা মানুষকে পুরো চিবিয়ে খেয়ে নেয়। তারপরে রাত্রিরে সবাই ঘুমিয়ে যাওয়ার পরে সেন্সে বাইরে এসে সেই নেকড়ের কাণ্ড কারখানাগুলো দেখতে আসে। তারপরে বাইরে থেকে কিছু আওয়াজ আসার কারণে নেরেরও ঘুম ভেঙে যায়, আর সে জানালায় কোনো একজনকে দেখে অনেক ভয় পেয়ে যায়। নের তো অনেক ভয় পেয়েছিল, কিন্তু সে তার একটু মনোবল জুটিয়ে তার তরোয়ালটা নিয়ে বাইরে আসে। বাইরে এসে নের সেই ব্যক্তিটাকে দেখতে পায় যে এখানকার বাচ্চাদের জন্য প্রতিদিন রাত্রিরে ফলমূল এবং শাকসবজি রেখে যেত। নের তাকে জিজ্ঞেস করে যে তুমি এমনটা কেন করো। সেরকম কিছু না, আসলে আমি এই বাচ্চাদের পেট ভরিয়ে নিজে অনেক আনন্দিত হয়ে যাই। তারপরে আমরা জানতে পারি এই ব্যক্তিটার নাম হচ্ছে সেতু। তারপরে নের এবং সেতু মিলে সেখানে কিছু কথাবার্তা বলে। তারপরে ভোরবেলায় সেতু নেরের হাতে সে ফলের ঝুড়িটা দিয়ে সেখান থেকে যেতে লাগে। এটা দেখে নের তাকে ব্রেকফাস্ট করার জন্য থাকতে বলে, না আমি এমনটা করে অনেক আনন্দিত আছি। তারপরে সেতু নেরকে একটি বাগানের মধ্যে নিয়ে আসে। এখান থেকে নের যত খুশি তত শাকসবজি নিয়ে যেতে পারে। তারপরে নে তাড়াতাড়ি সেইগুলোকে কালেক্ট করে নেয় এবং তারপরে সেইগুলো তাদের বাড়ির সামনে রেখে আসে। এত বেশি পরিমাণে শাকসবজি দেখে তারা সবাই অনেক আনন্দিত হয়ে যায়। এইসব কিছুর পর নের যখন অরফ্যানেজের মধ্যে ফিরে আসে, তখন অ্যানাতে এবং তামা নোটিস করে যে নের অনেক আনন্দিত আছে। বাবু এর কারণটা কি? এরই মধ্যে বয়স্ক মহিলাটা এসে বলে ওঠে, ওই গুন্ডাগুলো আমাদের একটি বাচ্চাকে ধরে নিয়েছে। এই কথা শুনে তারা যখন বাইরে এসে দেখে, তখন তারা দেখতে পায় যে তরু তার বিচ্ছুর বদলা নেওয়ার জন্য অনেকগুলো গুন্ডা নিয়ে এসেছে। নের আরেকবার তাদেরকে দেখে অনেক ভয় পেয়ে যায়, যার কারণে সে তার তরোয়ালটা বাইরে বের করতে পারছিল না। তখনই লুকিয়ে সেতু নেরকে সাইডে নিয়ে আসে, কিন্তু নের এটা দেখে অনেক রেগেছিল যে আমি লড়াই করতে এত কেন ভয় পাচ্ছি। নেরের এই অবস্থা দেখে আগের কিছু কথা সেতুর মনে পড়ে যায় এবং সেতু বলে ওঠে, তোমার মতোই আমার সঙ্গেও এমনটা হয়েছিল। আগের জগতে আমার কোনো শক্তি ছিল না, যার কারণে আমি আমার বন্ধুদেরকে কোনো সাহায্য করতে পারিনি। এই কারণে আমি এটা চাই না আমার মতো তুমিও কাউকে হারিয়ে দাও। তখন সেতু একটা নেকড়েতে ট্রান্সফর্ম হয়ে যায়। এর মানে সেতুই হচ্ছে সেই নেকড়ে যে কিনা এই পুরো এলাকাটাকে মাতিয়ে রেখেছে। সেন্সেও পেছনে দাঁড়িয়ে এই সমস্ত কিছু দেখছিল এবং সে এখন তার নতুন গল্প সেতুর উপরে লিখতে চায়। আর সেতু এইদিকে নেকড়ের রূপে আসার পরে তরু এবং তার গুন্ডাদের উপরে হামলা করে দেয়। তাদের সামনে এত বড় একটা নেকড়েকে দেখে তরু সেই বাচ্চাটাকে ছেড়ে সেখান থেকে পালাতে লাগে। সেতু সেখান থেকে কাউকে পালাতে দিতে চাইছিল না। এই কারণে সেতু যখন তরুকে মারার জন্য এগিয়ে যায়, তখনই নের তার তরোয়াল বের করে সেতুরই বিপক্ষে দাঁড়িয়ে যায়। নের তাকে বলে ওঠে, তুমি হচ্ছে একটা ভালো মানুষ, তুমি ওই বাচ্চাটাকেও বাঁচিয়ে নিয়েছো, তাই তুমি এখন এই সবকিছু বন্ধ করে দাও। কিন্তু সেতু এখন পুরোপুরি ভাবে আউট অফ কন্ট্রোল ছিল। এই কারণে সে নেরের উপরে হামলা করা শুরু করে দেয়। এমনটা দেখে নের তার তরোয়ালটা নিচে ফেলে দেয় এবং সে 2 হাত সাট করে সেতুর সামনে দাঁড়িয়ে যায়। আর অবশেষে নেরকে এমনটা করতে দেখে সেতু নিজের প্রতি কন্ট্রোল নিয়ে আসে। তারপরে সেতু তাদের সবাইকে তার অতীতের কথা বলে। বলে কিছু বছর আগে একটা অ্যাক্সিডেন্টের কারণে আমি আমার পরিবারকে হারিয়ে দিয়েছি, যার পরে আমি পুরো একলা হয়ে গিয়েছিলাম। অনেক লোক তো আমাকে অনেক খারাপ খারাপ কথাও শোনাতো, কিন্তু সেখানে একটি ছেলে ছিল যে কিনা আমাকে সবসময় সাহায্য করতো। এরকম ভাবে তাদের দুজনের মধ্যে খুব একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক হয়ে গিয়েছিল। কিন্তু এই সবকিছু বেশি দিন চলেনি। কয়েকটা ছেলে মিলে আমার সেই বন্ধুটাকে অনেক খারাপ ভাবে মারছিল। আমি তাকে বাঁচাতে তো চেয়েছিলাম, কিন্তু আমার খোরা পায়ের জন্য আমি এমনটা করতে পারিনি। এই কথা শুনে সেন্সে বলে উঠলো, এটার কারণ তোমার ভাঙা পা নয়, আসলে তুমি সাহসী পাওনি তাকে বাঁচানোর। সেন্সের এই কথা শুনে নের অনেক রেগে যায়, তুমি এমনটা কিভাবে বলতে পারো? কিন্তু আসল কথা হচ্ছে এটাই সত্যি। আর এইদিকে সেন্সের নোবেল লেখা কমপ্লিট হয়ে গিয়েছিল, যার কারণে সেন্সের নোবেলের পাতাগুলো উজ্জ্বল হতে লাগে এবং সেতুকে চারিদিক থেকে ঘিরে নেয়। সেন্সে বলে ওঠে, আমি মানছি তুমি অনেকগুলো ভুল কাজ করেছো, কিন্তু এগুলোর পাশাপাশি তুমি অনেক ভালো কাজও করেছো। তুমি এই অরফানেজের বাচ্চাদেরকে খুশি করার জন্য ডেলি খাবার রেখে যেতে। যাওয়ার সময় সেই বাচ্চাগুলো এসে সেতুকে বিদায় জানায়। তারপরে সেতু তার আগের দুনিয়াতে টেলিপোর্ট হয়ে যায়। তারপরে আমরা দেখতে পাই সেতু সেই জায়গাতে টেলিপোর্ট হয় যেখানে ট্রাকুন তাকে হিট করেছিল এবং আমরা
দেখতে পাই সেতুর আগের বন্ধুটাই সেতুকে ওঠানোর জন্য এগিয়ে আসে। আর এইদিকে আমাদের সবাইকে ডার্ক লর্ডের কাসলের সিন দেখানো হয়। ওখানে একটি মেয়েকে সেখানকার বারটেন্ডার বলে ওঠে যে কিভাবে একটা ফলেন অ্যাঞ্জেল কাইবারাকে তারা কিছু লোক মিলে জানে মেরে দিয়েছে। আর দ্বিতীয় ফলেন অ্যাঞ্জেল অফ মেজেরি সেনগোকু মরুভূমির মধ্যে ডর্কের সঙ্গে যুদ্ধে অনেক স্ট্রাগল করছে, সে এখনো ওই যুদ্ধটা জিততে পারেনি। আর গাইস, তোমরা কি এই মেয়েটাকে চিনতে পারছো যাকে এই বারটেন্ডার সমস্ত কথাগুলো বলছে? ভাই তোমরা এরই মধ্যে ভুলে গেলে? কাম অন গাইস, এই হচ্ছে আমাদের সেন্সের লাভার সাচ্চান। আর এইদিকে ডর্সের কিংডমের মধ্যে ফলেন অ্যাঞ্জেল সেনগোকু তার সৈনিকদেরকে নিয়ে লড়াই করছে যাতে সে এই রাজ্যের উপরে কব্জা করতে পারে। ইসা এবং উলফ ডলফের কিংডমকে বাঁচানোর জন্য এখানে এসেছে। এক মিনিট, উল্ফকে দেখো এখনো মদ খেতেই ব্যস্ত। এসব দেখে ইসা রেগে তাকে বলে ওঠে, আর ওই মাতাল এখন তো মদ খাওয়া বন্ধ কর। তারপরে উলফ তার ম্যাজিকের সাহায্যে সেনগোকুর সৈনিকগুলোকে একটা বিশাল বড় টর্নেডোর মধ্যে ফাঁসিয়ে দেয়। এই কারণে বাধ্য হয়ে তাদেরকে পেছনে সরতেই হয় এবং তারা সেখান থেকে চলে যায়। তখন ইসার নজর সেন্সের উপরে পড়ে যে কিনা হাওয়াতে গোল গোল ঘুরছিল। সেনগোকুর সৈনিকরা সেখান থেকে চলে যাওয়ার পরে সন্ধ্যাবেলায় ডর্সের রাজা পপকে অনেক খারাপ খারাপ কথা শোনাচ্ছে, কেননা তারই জন্য এইখানে অন্য জগৎ থেকে আসা অ্যাডভেঞ্চারাররা পাগলামি করে বেড়াচ্ছে। এসব শুনে উল বলে ওঠে, আমরা এটা কিভাবে জানতাম যে ওই বদমাস্টার ডার্ক লর্ডকে হারানোর পরে তারই জায়গা নিয়ে নেবে। তারপরে আমরা দেখতে পাই তামা আনাতে এবং নেরো সেখানে চলে আসে। তখন সেখানে ইসা আনাতেকে বলে ওঠে, সেন্সে এখন ঠিক আছে তো? হ্যাঁ, আমার কপাল খারাপ যে আমি বেঁচে গেছি, কিন্তু এসবের মধ্যে আমার পছন্দের কফিনটা ভেঙে গেছে। আরে তুমি একেবারে চিন্তা করো না, আমি আবারও তোমার জন্য একটা নতুন কফিন এনে দেবো। এইসবের মধ্যে সেখানে উল্ফ চলে আসে। তখনই মেলসের নজর উল্ফের ফিমেল মেলসের উপরে পড়ে। তাকে দেখা মাত্র মেলস তার প্রেমে হাবুডুবু খেতে লেগেছে। উল্ফ আসা মাত্রই সেন্সে উল্ফকে ধন্যবাদ জানায় ওই টর্নাডোর মধ্যে তাকে ফাঁসানোর জন্য, কারণ অনেক সময় পরে সেন্সে মৃত্যুর অনুভব পেল। তারপরে ঈশা তাদের সবাইকে ডলস এবং ফলেন অ্যাঞ্জেল সেনগোকুর সঙ্গে লড়াইয়ের কথাটা বলে। এই যুদ্ধটা এখন ডলসের কিংডমের মধ্যে চলছে। এই কথা শুনে তামা বলে ওঠে, ওকে আমার উপরে ছেড়ে দাও, কেননা আমি এর আগে কাইবারা নামে একটি ফলেন অ্যাঞ্জেলকে জানে মেরে দিয়েছি। কিন্তু উল্ফ এটা বিশ্বাস করলো না। উল্ফ এটা ভাবছিল যে কাইবারা নিশ্চয় অনেক দুর্বল ছিল, ফলেন অ্যাঞ্জেলকে হারানোটা কোনো মুখের কথা নয়। মনে হয় তুমি আমাদেরকে হালকাতে নিচ্ছ, তুমি সেন্সের সম্বন্ধে কোনো কিছুই জানো না। সেন্সে তার শক্তির সাহায্যে তাদের সবাইকে আবারও তাদের আগের জগতে পাঠাতে পারবে। আমি এটা সম্বন্ধে আগে তো শুনেছি, কিন্তু আমার এটা মনে হয় না সেন্সের মতো কোনো লোক ফলেন অ্যাঞ্জেলকে হারাতে পারবে। আর এইদিকে সেনগোকু কাসলের মধ্যে ফিরে এসে তার বাকি সাথীদের বলছে যে আজকে আমাকে যুদ্ধ ছেড়ে আসতে হলো, কিন্তু কাল আমি যুদ্ধটাকে শেষ করেই ছাড়বো। এই কথা শুনে বারটেন্ডার তাকে বারণ করে বলে উঠলো, না এখন আর তুমি নাও, এখন তোমার জায়গায় আমি ওখানে অন্য কাউকে পাঠাবো। বারটেন্ডার ফলেন অ্যাঞ্জেল অফ গ্রেটকে সেখানে পাঠানোর কথা ভাবছিল। আর এদিকে সেন্সে মেলসের উদাস ভরা চেহারা দেখে বুঝে যায় যে মেলস এখন প্রেমে পড়ে গেছে এবং বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, এখন তোমাদের প্রেমের কাহিনীটাকে এগিয়ে নিয়ে যেতে আমি তোমাকে সাহায্য করব। তারপরে এরা দুজনে উলফের কাছে যায়। উলফের সঙ্গে তার ফিমেল মেলসটাও সেখানে ছিল এবং তাদেরকে অনেকগুলো মেয়ে সেখানে ঘিরে ছিল। উলফ সেখান থেকে চলে যাওয়ার পরে সেন্সে তার পেছন ধরে নেয়। কিছুক্ষণ উলফকে ফলো করার পর সেন্সে দেখতে পায় যে উলফ একটা ঘরে করানো আছে, এটা হচ্ছে আমি, তুমি এখন বাইরে আসো, কিন্তু কেউ সেখানে গেট খোলে না। ঠিক আছে, তাহলে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে আমি আবারও এখানে আসবো। সেন্সে দূরে দাঁড়িয়ে এটা ভাবছিল, মনে হয় উলফ এখানে তার প্রেমিকার সঙ্গে দেখা করতে এসেছে। এটা ভেবে সেন্সে সেইখান থেকে চলে যায়। পরের দিন আমরা দেখতে পাই ডোনাল্ড তার সৈনিকদেরকে নিয়ে আবার যুদ্ধে নেমে গেছে, কিন্তু আজকের যুদ্ধে ডোনাল্ডের সাইডরাই জিতছিল। তখন ঈশার নজর একটি ড্রাগনের উপরে পড়ে, যেটা তাদের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছিল। আসলে ড্রাগনটা হচ্ছে ডার্ক লর্ডের ড্রাগন। সেটাকে দেখে উল্ফ অনেক কনফিডেন্সের সঙ্গে বলে উঠলো, ওটাকে আমার উপরে ছেড়ে দাও, আমি এর আগে অনেকগুলো ড্রাগনকে হারিয়েছি। কিন্তু উল্ফ তার অ্যাটাক করার আগে তার নজর ড্রাগনের পিঠে বসা সে ব্যক্তিটার উপরে পড়ে। এটা সেনগোকু নয়, এটা হচ্ছে ফলেন অ্যাঞ্জেল অফ গ্রেট। উল্ফ তাকে দেখে অনেক অবাক হয়ে যায় এবং সে ওইখানে পুরো থেমে যায় এবং সে কোনো মুভও করতে পারছিল না। এসব দেখে ঈশা তার উপরে হামলা করতে চাইছিল, কিন্তু অ্যাঞ্জেল অফ গ্রেটের সামনে সে টিকতে পারলো না। তখনই আমরা জানতে পাই ফলেন অ্যাঞ্জেল গ্রেট আসলে উল্ফেরই একটা স্টুডেন্ট ছিল। এই কারণে ফলেন অ্যাঞ্জেল গ্রেট উল্ফকে সেখান থেকে নিয়ে চলে যায়, যার কারণে বাধ্য হয়ে তাদের যুদ্ধটা এখানে থামাতে হয়। আর যেমন ভাবে গ্রেট উল্ফকে সেখান থেকে নিয়ে গেল, এটা দেখে ঈশা ভাবছে গ্রেট নিশ্চয়ই উল্ফকে নিয়ে টেম্পলের দিকে নিয়ে যাচ্ছে। তারপর রাত্রিবেলায় আমরা দেখতে পাই সেন্সে সে ঘরের কাছে চলে আসে উল্ফের সম্বন্ধে আরো কিছু জানার জন্য। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে যখন সে দরজাটা খোলে তখন সেন্সে সেখানে একটা বয়স্ক মহিলাকে দেখতে পায়। তাকে দেখা মাত্র সেন্সে অনেক কনফিউজড হয়ে যায়। আর এইদিকে ফলেন অ্যাঞ্জেল উল্ফকে লিডেন টেম্পলের কাছে নিয়ে চলে এসেছে। আর এখানে আমরা জানতে পাই এই মেয়েটার নাম হচ্ছে ইউরিকো। আর এইদিকে এখন ঈশা সবাইকে ইউরিকোর সম্বন্ধে বলছে যে ইউরিকো আগে উল্ফেরই একটা স্টুডেন্ট ছিল। উল্ফ প্রতিনিয়ত তাকে ট্রেনিং দিত, কিন্তু তারই কিছু সময় পরে কোনো একটা কারণে উল্ফ তাকে ট্রেনিং দেওয়া বন্ধ করে দিয়েছিল। আর তারপর থেকে উল্ফ মদ খাওয়া শুরু করে দিয়েছিল। এখন এই সবকিছু থেকে প্রধান কাজ হচ্ছে উল্ফকে উদ্ধার করা। এই কারণে ঈশা ডেরোর কাছ থেকে সাহায্য চায়, কিন্তু ডেরো এখন বেশি কিছু করতে পারবে না, কেননা তার কাছে এখন অনেক কম সৈনিক আছে। তখন তামা বলে ওঠে, একদমই চিন্তা করো না, সেন্সের সঙ্গে আমরা তাকে ঠিক সামলে নেব। তখনই সেখানে সেন্সে চলে আসে এবং সেন্সের কোলে আমরা সেই বয়স্ক মহিলাটাকে দেখতে পাই। এমনটা দেখার পরে অ্যানাতের অবস্থা পুরো খারাপ হয়ে যায়। তারপরের দিন সকালে তারা উল্ফকে বাঁচাতে যাওয়ার জন্য রেডি হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ আগে সেন্সে ডোনাল্ডের কাছ থেকে কিছু একটা চেয়েছিল। তাই ওই জিনিসটা সম্বন্ধে সেন্সে ডোনাল্ডকে জিজ্ঞেস করে, তুমি যে জিনিসটার কথা আমাকে বলেছিলে সেটা তৈরি হতে এখনো কিছু সময় লাগবে। তখনই আমরা দেখতে পাই নিমেষের মধ্যে তরু তাদের সামনে চলে আসে এবং হাত জোর করে তাদের সবাইকে বলে ওঠে, যদি নের বস আমাকে সেদিন না বাঁচাতো তাহলে তো আমি সেদিনই মরে যেতাম। তাই এখন আমি সে বাচ্চাদেরই দেখাশোনা করি। আসলে এখানে তরু
এসেছে নেরকে সাহায্য করার জন্য। তখনই আমরা দেখতে পাই তরু তার স্কিলের সাহায্যে একটি বাঘকে গাড়িতে বদলে নেয়। তারপরে তরু সবাইকে এসে গাড়ির মধ্যে বসতে বলে। তারপরে যখন সেন্সে গাড়িতে ওঠার জন্য এগিয়ে আসে তখন তরু তাকে একটা লাথি মেরে বলে ওঠে, তুই আমার বিচ্ছুকে মেরেছিস, তাই আমি কখনোই তোকে আমার গাড়িতে বসতে দেবো না। তারপরে সেন্সেকে ওখানে ছেড়ে তরু সেখান থেকে চলে যায়। তামাশা এখানে দাঁড়িয়ে সেন্সেকে নিয়ে আসার কথা বলছে, কিন্তু তরু আমার কোনো কথাই শোনে না। এইদিকে বয়স্ক মহিলাটা সেন্সেকে বলে ওঠে, আমি তোমার সঙ্গে উল্ফকে দেখতে যাব। তারপরে আমরা অ্যানাতে এবং বাকিদেরকে দেখতে পাই যারা রিডেন টেম্পলের মধ্যে পৌঁছে গেছে, আর এখানে অনেকগুলো প্রিস্ট অজ্ঞান অবস্থায় ছিল। এটা দেখে তারা বুঝে যায় যে ইউরিকো এখানেই আছে। তারপরে যখন তারা টেম্পলের ভেতরে যায় তখন তারা সেখানে উল্ফকে বাধা অবস্থায় দেখতে পায়, আর নিচে ইউরিকো বসেছিল। তখনই ইউরিকো তার ইন্ট্রোডাকশন দিয়ে বলে ওঠে, আমার নাম হচ্ছে ইউরিকো, আমি অন্য জগৎ থেকে আসা এমনই একটি মেয়ে যাকে উল্ফ ট্রেন করেছিল, কিন্তু এখন বর্তমানে আমি হচ্ছে একটা ফলেন অ্যাঞ্জেল। তখন ইউরিকো তার স্কিলের সাহায্যে অনেকগুলো স্কেলটনকে সেখানে সামান করে। এইসব দেখে তামানির এবং তরু স্কেলটনদের উপরে অ্যাটাক করে দেয়। এতে কোনো লাভ হয় না, কারণ একটা স্কেলটনকে ভেঙে দেওয়ার পরে এখান থেকে আরো অনেকগুলো স্কেলটন চলে আসছে। তখন ইসা ইউরিকোকে বলে ওঠে, তুমি তো আগে শান্ত একটা মেয়ে ছিলে, তাহলে তুমি হঠাৎ করে এমন কেন হয়ে গেলে? তারপরে ইউরিকো তার অতীতের কথা তাদেরকে খুলে বলে, আমি যখন অন্য জগৎ থেকে এই জগতে এসেছি তখন উল্ফ আমাকে ট্রেন করছিল নিজের স্কিলটাকে ইমপ্রুভ করার জন্য, যাতে আমি ডার্ক লর্ডকে হারাতে পারি। তারপরে এদের দুজনের মধ্যে অনেক ভালো কিছু সময় কেটেছে, কিন্তু একদিন নতুন একটা মেয়ে হিকারি এই জগতে টেলিপোর্ট হয়ে এসেছে। তারপরে উল্ফ আমাকে ছেড়ে হিকারিকে ট্রেন করতে লেগেছিল এবং ডার্ক লর্ডকে মারার জন্য উল্ফ হিকারিকে বেছে নিয়েছিল। এইসব কিছু দেখে আমি অনেক রেগে গিয়েছিলাম। তারপরে আমি আমার শক্তির সাহায্যে হিকারিকে জানে মেরে দিয়েছিলাম। এটাই একটা কারণ যে ইউরিকো এখন ফলেন অ্যাঞ্জেল অফ গ্রেট হয়ে গেছে। ইউরিকো তাদের উপর অ্যাটাক করার আগে সেন্সে একটা ফারারি নিয়ে সেখানে এন্ট্রি মারে, যেটা সে ডোরানকে বলে বানিয়েছিল। একেবারে হিরো টাইপ এন্ট্রি। ও জিও গুরু। সেন্সের সঙ্গে সেখানে বয়স্ক মহিলাটাও এসেছিল। সে বয়স্ক মহিলাটাকে দেখে ইউরিকো অনেক অবাক হয়ে যায়, কারণ এই বয়স্ক মহিলাটা আর অন্য কেউ নয়, এটাই হচ্ছে হিকারি। তারপরে সেন্সে ইউরিকোকে বলে ওঠে, আমি তোমার বোনের স্টোরি লিখে দিয়েছি, এখন শুধু তোমারটা লিখতে বাকি আছে। তারা দুই বোন এটা জেনে তারা সবাই অবাক হয়ে গিয়েছিল। তখনই আমরা ইউরিকোর একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে ইউরিকো প্রতিনিয়ত হিকারিকে ঘৃণা করে আসতো, কেননা তার কারণে ইউরিকো সাধারণ মেয়ের মতো কখনো বাইরে ঘুরতে পারতো না। এই কারণে যখন সেই দুনিয়া এসেছে তখন ইউরিকো অনেক বেশি আনন্দিত ছিল, কারণ এই জগতে সে যেটা ইচ্ছা সেটা করতে পারবে। তারপরে হিকারিও যখন এই জগতে টেলিপোর্ট হয়েছিল তখন তার জীবন এখানেও আগের মতো হয়ে গেছে। এইসব কথাগুলো ভেবে ইউরিকো যখন হিকারিকে মারতেই যাচ্ছিল তখনই সেন্সে মাঝখানে চলে আসে। দেখো, এখন আমি আমার নোবেলটাকে সম্পূর্ণ করতে চাই, এই কারণে তুমি তোমার স্টোরিটা আমাকে বলো। কিন্তু সেন্সের এরকম মাঝখানে আসাটা ইউরিকোর পছন্দ হয়নি। এই কারণে ইউরিকো যখন সেন্সেকে মারতেই যাচ্ছিল তখনই উল্ফ এসে সেন্সেকে ধাক্কা দিয়ে দেয়, যার কারণে ইউরিকোর হামলা উল্ফের গায়ে লেগে যায়। আরে হামলাটার কারণে উল্ফের অর্ধেক শরীর বুড়ো হয়ে যায়, কিন্তু সেন্সে এখানে থেমে থাকতো না। এই কারণে সে উল্ফকে সেখান থেকে সরে থাকতে বলে। তারপরে সেন্সে ইউরিকোর কাছে যেতে লাগে, এমনটা করতে সেন্সে ঘায়লো হয়ে যায়, কিন্তু তবুও সেন্সে এগিয়ে যায়। দেখো, আমি হচ্ছে একটা রাইটার, তোমার সমস্ত ফিলিংস তুমি আমাকে বলতে পারো। এত মিষ্টি কথা শোনার পরে ফাইনালি ইউরিকো এতে রাজি হয়ে যায়। তারপরে ইউরিকো সেন্সেকে তার অতীতের কথা বলতে লাগে। সেখানে আমরা জানতে পাই হিকারি একটা রোগে আক্রান্ত ছিল, কিন্তু তার বাবা যেহেতু সবসময় ঘরে থাকতো না, এই কারণে ইউরিকোই তার দেখাশোনা করতো, কিন্তু তবুও তার বাবা হিকারিকে বেশি ভালোবাসতো। এমনটা দেখে ইউরিকো মনে মনে অনেক রেগে যেত। সে জানালা দিয়ে দেখতো বাকি মেয়েরা স্কুলে যাচ্ছে, এমনটা দেখে তারও স্কুলে যেতে ইচ্ছা হয়। এই কারণে আমি একদিন স্কুলের ইউনিফর্ম পরে বাইরে ঘুরতে চলে গিয়েছিলাম। কিছুক্ষণ বাইরে সময় কাটিয়ে আমি যখন ঘরে ফিরেছিলাম তখন আমার বাবা আমার উপরে চেল্লাতে লেগেছিল এবং আমাকে একটা চড়ও মেরে দিয়েছিল, কারণ আমি সেখানে উপস্থিত না থাকায় হিকারির অবস্থা আগের থেকে অনেক খারাপ হয়ে গিয়েছিল। তারপরে ইউরিকো দুঃখ ভরা মন নিয়ে বাইরে চলে এসেছিল, আর বাইরে আসার পরে ট্রাকুনটাকে হিট করেছিল। এইরকম ভাবে ইউরিকো এই জগতে এসেছিল, আর এই জগতে আসার পরেও সে তার বোনকে শুধু দুঃখই দিয়েছে। এইসব কথা ভেবে ইউরিকো অনেক কান্না করতে লাগে। এইসব কিছু শুনে সেন্সে তাকে বলে ওঠে, তুমি কোনো ভুল কাজ করোনি, তুমি যা কিছু করেছো নিজের খুশির জন্য করেছো। তখনই আমরা দেখতে পাই হিকারি গিয়ে তাকে জড়িয়ে ধরে নেয়। তারপরে সেন্সে ইউরিকোকে এই জগতে আসার আসল উদ্দেশ্যটা বলছে, যে ইউরিকো সেখান থেকে চলে আসার পর হিকারি সবসময় উদাস হয়ে থাকতো, আর একলা হয়ে যাওয়ার কারণে সে আর বেঁচে থাকতে চাইছিল না। এটা একটা কারণ যে ট্রাকুন তাকেও হিট করে এই জগতে পাঠিয়ে দিয়েছিল। এইসব কিছু শোনার পরে ইউরিকো বুঝতে পারে যে সে তার বোনের ব্যাপারে কতটাই না উল্টা পাল্টা ভাবতো। এদিকে উল্প তার ভুল বুঝতে পারে। হিকারি যখন এই জগতে টেলিপোর্ট হয়েছিল তখন ইউরিকো তাকে দেখে অনেক বেশি আনন্দিত হয়েছিল, কিন্তু হিকারি যখন জানতে পেরেছিল ডার্ক লর্ডকে হারানোর জন্য ইউরিকো যাবে, এটা শুনে সে উল্পকে রিকোয়েস্ট করে বলেছিল যে আমার বোনের জায়গায় আপনি আমাকে পাঠান, কেননা হিকারি এটা চাইতো যে তার বোন যেন আর কোনো বিপদে না পড়ে। সে এই জগতে এসে অনেক বেশি আনন্দিত ছিল। উল্প এখন এটা ভাবছে আমি যদি সেই সময় সঠিক সিদ্ধান্ত নিতাম তাহলে এমনটা কখনোই হতো না। আর এদিকে দুজনের স্টোরি কমপ্লিট লেখার পরে সেন্সের নোবেল এখন রেডি হয়ে গিয়েছিল, আর প্রতিবারের মতো এবারও সেন্সের নোটবুকের পাতাগুলো হিকারি এবং তার বোনকে চারিদিক থেকে ঘিরে ফেলে। আর এদিকে ইউরিকোর করা ম্যাজিক গুলো সবই নষ্ট হয়ে যায়, যার কারণে হিকারি, উল্ফ এবং বাকিরাও ঠিক হয়ে যায়। আর এরকম ভাবে তারা দুই বোন আবারও তাদের আগের দুনিয়ায় চলে যায়। সবকিছু সেখানে শান্ত হয়ে গিয়েছিল, তখনই সেখানে ফলেন অ্যাঞ্জেল অফ সেনগোকু চলে আসে। তাকে সেখানে দেখে উল্ফ তার টর্নেডো ম্যাজিক ইউজ করে, কিন্তু সনগোকুর আর্মারের কাছে এই টর্নেডো অ্যাটাকটা কিছুই নয়। তরুও সুযোগটা দেখে পেছন থেকে সনগোকুর উপরে হামলা করে দেয়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। তখন তামা বলে ওঠে, আমি তো প্রথমে এদের মধ্যে একটাকে হারিয়েছি, তাই একেও আমি অতি সহজে হারিয়ে দেবো। এই কথা বলে তামা কিং ফ্যাং ইউজ করে, কিন্তু সনগোকু এই অ্যাটাকটাকে অতি সহজে আটকে দেয় এবং বলে ওঠে, অ্যাটাকটা তো খুব সুন্দর ছিল, কিন্তু তোমাকে আরো পরিশ্রম করতে
হবে। তারপর সন গোকু তাদেরকে মারার জন্য তার তরোয়ালকে সামান করে। তখনই আমরা দেখতে পাই নের পেছন থেকে এসে তার তরোয়ালটা দিয়ে সেনগোকুর উপরে হিট করে দেয়। এই কারণে সেনগোকু তরোয়ালটা পুরো ভেঙে যায়। সেনগোকু নোরের তরোয়াল দেখে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় এবং তাকে বলে ওঠে, বাবু নিজেকে আরো ভালোভাবে ট্রেন করো, আমি আবারও এখানে ফিরে আসবো। এই কথা বলে সন গোকু সেখান থেকে চলে যায়। তারপরে তামা এবং তোরি এটা দেখে অনেক ইমপ্রেস হয়ে যায়, কেননা নের এই প্রথমবার কারোর সামনে তরোয়াল বের করলো, তাও বা কার সামনে, ফলেন অ্যাঞ্জেল অফ সেনগোকু। এদিকে দোরানো সে যুদ্ধে জয়লাভ করেছে, এই কারণে সে তার সমস্ত আর্মিদের সঙ্গে পার্টি করছে। এইদিকে সাচ্চান এদেরই কাসেলের দিকে এগিয়ে আসছিল। এইদিকে সেন্সে মেলোসকে মোটিভেট করে বলে ওঠে, যেহেতু আমরা দুজনে মিলে ওর মাস্টার উল্ফকে বাঁচিয়েছি, তাই আমার মনে হয় না ও তোমার প্রপোজালকে রিজেক্ট করবে। তারপরে মেলোস ফুল নিয়ে গিয়ে তাকে প্রপোজ করে দেয়, কিন্তু ফিমেল মেলোস তাকে হাসতে হাসতে রিজেক্ট করে দেয়। এত খারাপ ভাবে ব্যর্থ হওয়ার পরে তারা দুজনে আবারও ঘুরে আসতে লাগে। তখনই সেন্সে সেইখানে সাচ্চানকে নোটিস করে। সাচ্চানকে সেইখানে দেখে সেন্সে অনেক আনন্দিত হয়ে যায়। অবশেষে তারা এখন সেই কাজটা কমপ্লিট করতে চায় যেটা তারা আগে দুনিয়ায় কমপ্লিট করতে পারেনি। পাশেরই একটা জানালা দেখে সেন্সে সেইখান থেকে লাফানোর সিদ্ধান্ত নিয়ে নেয়, কেননা উচ্চতা এত বেশি ছিল, কাজটা অনেক সহজে হয়ে যেত। তখনই সাচ্চান সেন্সের হাত থেকে তার হাতটা টেনে নেয় এবং সেন্সেকে বলে ওঠে, তুমি এখন অনেকটাই বদলে গেছো, তোমার এই চোখ আমাকে পরিষ্কার বলছে তোমার মধ্যে আর মরার ইচ্ছা নেই। সেন্সে এটা বলে ওঠে, আমি এটা কখনোই চাই না, আমি তো সর্বদাই মরতে চাই। তখনই মিলোস বাকিদেরকে সেখানে ডেকে নিয়ে চলে আসে। তাদেরকে দেখে সাচ্চান সেন্সেকে বলে ওঠে, আমার মনে হয় তুমি এই দুনিয়ার মধ্যে মৃত্যুর থেকে মূল্যবান জিনিস খুঁজে নিয়েছো। এই কথা বলে সাচ্চান সেইখান থেকে চলে যেতে লাগে, কিন্তু সেন্সে যখন পেছনে ঘুরে তার আগে সাচ্চান সেইখান থেকে গায়েব হয়ে গিয়েছিল। তামা এবং হ্যানা তো এটা বুঝে নেয় যে এটাই হচ্ছে সেই মেয়ে যাকে সেন্সে এত দিন ধরে খুঁজছিল। তারপরের দিন এরা মেকানিকের কাছে আসে সেন্সের ফারারিটাকে ঠিক করার জন্য। সাচ্চানের ওই কথাগুলো শুনে সেন্সের অবস্থা পুরো খারাপ হয়েছিল, এমনকি তার কাছে যতগুলো বিষাক্ত ট্যাবলেট ছিল সে ওইগুলো বেশি পরিমাণে খেতে লাগে। এমনটা করে সেন্সের কোনো লাভ হচ্ছে না, কেননা সেই সমস্ত পয়জন গুলো সেন্সের বডিতে স্টোর হয়ে যাচ্ছে। তখনই আমরা নেরকে দেখতে পাই যে তার তরোয়ালটা ওই কারিগরকে দেখাচ্ছে। তরোয়ালটাকে দেখে কারিগরটা বলে উঠলো, এটা হচ্ছে একটা গ্রেট শট, এটাকে চালানোর মতো তুমি তো এখন উপযুক্ত হওনি, কিন্তু তোমাকে দেখে আমার বিশ্বাস হচ্ছে কোনো না কোনো একদিন তুমি তরোয়ালটা চালাতে পুরোপুরি ভাবে মাস্টার হয়ে যাবে। এইদিকে সেন্সের গাড়িটার মধ্যে কফিনটা অ্যাড করা হয়ে গেছে। তারপরে সেন্সে সেই গাড়িটা নিয়ে সেখান থেকে সোজা পালিয়ে যায়। এমনটা দেখার পর সবাই তার পেছনে দৌড়াতে লাগে যাতে সেন্সে কাউকে উড়িয়ে না দেয়। এদিকে সাচ্চান আবারও ফিরে আসে এবং তাকে দেখে অনেক আনন্দিত লাগছিল। তারপরে আমরা এদের সবাইকে একটা রাউন্ড টেবিলে বসে থাকতে দেখতে পাই। তারপরে সেখানে বারটেন্ডার এদেরকে বলে ওঠে, 7 জনের মধ্যে এখন মাত্র আমরা 5 জন বেঁচে আছি। তারপর সাচ্চান বারটেন্ডারকে বলে ওঠে, আমার মনে হচ্ছে সেন্সের কাছে এমনই কোনো পাওয়ার আছে, আমার মনে হচ্ছে সেটা নিশ্চয়ই অনেক বেশি ওভার পাওয়ার, এই কারণে আমি সেন্সের জন্য একটা সঠিক অপোনেন্ট। আমাদের রানীর কাছ থেকে আমি ঠিক এমনটা আশা করেছিলাম। এদিকে আনাদে তামা এবং নে সেন্সেকে খুঁজতে খুঁজতে অন্য একটা শহরে এসে পৌঁছে গেছে। তখনই সেখানে একটি ব্যক্তি এসে বলে ওঠে, এটা হচ্ছে ভিলেজ অফ হেল, আর এখানে হিরো ডাকলটের সঙ্গে লড়াই করেছিল, আর এটাই হচ্ছে সেই হিরোর মূর্তি। মূর্তিটাকে দেখে তামা বলে ওঠে, দেখে তো মনে হচ্ছে হিরো ভয় পেয়ে পালাচ্ছে। ভিলেজার রেগে বলে ওঠে, এরকম কিছুই হয়নি, কিছুক্ষণ আগে অদ্ভুত একটা লোক একটা বিচিত্র বাহন নিয়ে এই দিক দিয়ে গিয়েছিল, যার কারণে এই মূর্তিটা ঘুরে এরকম হয়ে গেছে। এটা শুনে এরা অনেক অবাক হয়ে যায়, কিন্তু তারা এটা বুঝতে পারে যে সেন্সে নিশ্চয়ই এই রাস্তা হয়ে গেছে। ব্যক্তিটা একটা টানেলের দিকে ইশারা করে বলে ওঠে, ওই মানুষটা ওই দিকে গেছে, কিন্তু এতে আমার পুরো বিশ্বাস আছে ও খুব তাড়াতাড়ি এখানে ফিরে আসবে, কেন ওই টানেলের মধ্যে গেলে 3টে সব থেকে বড় মুশকিল টাস্ক পার করতে হবে, আর এমনটা করতে পারলে সেই ব্যক্তিটা ফেরি লোকে পৌঁছে যাবে। আর এদিকে সেন্সে তার ফারারি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। তখনই সেন্সের কাছে একটা আওয়াজ আসে যে তুমি এখান থেকে ফিরে চলে যাও। আওয়াজটা শোনার পর গাড়ির মধ্যে লাগা সে কফিনটার মধ্যে সেন্সে শুয়ে যায়। তারপরে সেন্সেকে পরীক্ষা করার জন্য এক এক করে 3টে স্পিরিট আসে 3টে টেস্ট নেওয়ার জন্য। সবার প্রথমটা হচ্ছে শক্তির পরীক্ষা, দ্বিতীয়টা হচ্ছে বুদ্ধির পরীক্ষা, আর 3 নম্বরটা আমি জানি না, কিন্তু দৌড়ানের দেওয়া এই ফারারিটা এতটাই বেশি পাওয়ারফুল যে সেন্সেকে সেখান থেকে নামতেই হয় না। এটা দেখে বলতে পারেন যেমন ভাবেই হোক সেন্সে 3টে টেস্টকে অতিক্রম করে দিয়েছে। তারপরে সেন্সে পরিদের রাজ্যে টেলিপোর্ট হয়ে যায়, আর সেখান থেকে টেলিপোর্ট হওয়ার পরে সেন্সে এমন জায়গায় ল্যান্ড করে, আমাকে ক্ষমা করে দিন আমি এটা এক্সপ্লেন করতে পারলাম না। চারিপাশটা দেখে সেন্সে বলে ওঠে, মনে হচ্ছে আমি স্বর্গে পৌঁছে গেছি। তখনই সেখানে রানী ফেরি দুটো পার্সোনাল গার্ড, যাদের নামটা গাইস আমি ভুলে গেছি, তো সবার প্রথমে এদের নাম দিয়ে দিই। এর নাম হচ্ছে নীলপরি আর এর নাম হচ্ছে গোলাপি পরি। যাই হোক ওরা সেন্সেকে ওইখান থেকে সরে যেতে বলে। আমি জানি না সেন্সে জেনেই হোক বা না জেনেই হোক সেখান থেকে আর নড়ছে না। এটা দেখে দুটো পরি অনেক রেগে যায়। অবশেষে আমরা পরিদের রানীকে দেখতে পাই, যার নাম হচ্ছে ওবিরিস। ওবিরিস বলে ওঠে, আমি এখানে আসা সমস্ত মানুষদের কিছু উপহার দিই, এখানে এই নিয়ে মাত্র 2 জনই আসতে পেরেছে। প্রথমে হচ্ছে সেই হিরো যার স্ট্যাচু বানানো হয়েছে, আর দ্বিতীয়টা হচ্ছে তুমি। ওবিরিস সেন্সেকে দেখে বুঝে যায় যে সেন্সেকে অ্যাসচে উপহার দিয়েছে। সেন্সে বলে ওঠে, এই আনলিমিটেড বিষাক্ত ট্যাবলেট গুলো অ্যাসচে আমাকে দিয়েছিল। ওবিরিস সেন্সেকে এই দুনিয়ার মধ্যে শান্তি আনার অ্যাডভাইস দেয়। তারপরে ওবিরিস সেন্সের হাত স্পর্শ করে সেন্সে এবং সাচ্চানের কথা জানতে পায়। সেন্সে বলে ওঠে, আমার প্রেমিকা আমাকে ছেড়ে দিয়েছে, তাই এই দুনিয়ার মধ্যে শান্তি অশান্তি যাই হোক না কেন আমার এতে কোনো যায় আসে না। কিন্তু ওবিরিস সেন্সেকে বলে ওঠে, এই সমস্ত কিছুর শেষে তুমি নিশ্চয় সাচ্চানকে আবারও ফিরে পাবে। এই কথা শুনে সেন্সে একটু হলে রিল্যাক্স হয়। তারপরে ওবিরিস সেন্সেকে উপহার হিসেবে একটা বাঁশি দেয়।
দেয়। বাঁশিটা দেওয়ার পরে ওবেরিস বলে ওঠে, তুমি এই বাঁশিটা যখনই বাজাবে তখনই তোমাকে সাহায্য করার জন্য এখান থেকে যে কোনো একটা পরী চলে যাবে। আর এইদিকে এরা মূর্তির কাছে দাঁড়িয়ে ভাবছে যে সেন্সে মনে হয় আমাদের সঙ্গে জার্নি আর কন্টিনিউ করবে না। তখনই আমাদের সেন্সে ফরারি নিয়ে সেই মূর্তিটার উপরে ল্যান্ড করে। এরকম ভয়ানক এন্ট্রির পরে মূর্তিটা পুরোপুরি ভাবে ভেঙে যায়। এটা দেখে ভিলেজার সেন্সের উপরে অনেক বেশি চেল্লাতে লাগে। তারপরে সেন্সে সেই বাঁশিটাকে বাজিয়ে সেখানে গোলাপি পরীকে সামান করে এবং তাকে এই মূর্তিটাকে ঠিক করার আদেশ দেয়। এই কথা শুনে গোলাপি পরী ওবেরিসকে বলে ওঠে, সেন্সে এই ধরনের কাজগুলো করার জন্য তো আমাকে সামান করতে পারে না। এই কথার উত্তরে কুইন বলে ওঠে, সঠিকভাবে পরিশ্রম করো, মূর্তিটা যেন পুরো আগের মতো দেখতে লাগে। তারপরে গোলাপি পরী লেবারের মতো সেই কাজটা করতে লাগে। এইদিকে পপ ভরসা করে বসে আছে যে সেন্সে নিশ্চয়ই এই দুনিয়ার মধ্যে আবারও শান্তি ফিরিয়ে আনবে। আর এইদিকে বারটেন্ডার ভাবছে যে আমি সমস্ত কিছু ধ্বংস করে দেবো আর এই জগতে একমাত্র আমি রাজ করব। তো গাইস এর সঙ্গে এই অ্যানিমেটা এখানে শেষ হয়। বাকি আশা করবো যেন সিজন 2 খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে যায়। আর এমনটা হয়ে গেলে আমি তো এখানে বসে আছি এক্সপ্লেন করার জন্য। বাকি লটস অফ লাভ গাইস, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ যেন বাই।